আচ্ছা, প্রথমে আমি সবার কাছে মার্জনা চাইছি। কারণ হচ্ছে কি যে আমি একটি ভয়ঙ্কর মানে নেট সমস্যায় রয়েছিলাম। তো ওই ট্রায়াল এররের মাধ্যমে এখন জয়েন করতে পেরেছি আপনাদের সবার সঙ্গে, এবং যোগ হয়েছি মোবাইলের মাধ্যমে। তো কোনোভাবেই করতে পারছিলাম না। তো ল্যাপটপটি কোনোভাবেই হয়তো আপডেটের ব্যাপার রয়েছে আর কি। তো প্রথমেই আপনাদেরকে মার্জনা চাই। আর সেই সঙ্গে আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যাদের পরিচালনায়, তাদের সুদক্ষ এতে এই বিষয়টা হচ্ছে, যে ট্রেনিং সেশন রয়েছে রাইটিং প্রজেক্টের উপরে। তো সেটার জন্য ধন্যবাদ জানাই, এবং যার যার সঙ্গে একটি সহযোগিতার রয়েছে বাংলাদেশ রিসার্চ সোসাইটি। সুতরাং তাদের সমস্ত কর্তৃপক্ষ এবং সমস্ত গুণীজন এবং অধ্যাপক অধ্যাপিকা দেরকে আমার তরফ থেকে আমি তাদেরকে প্রণাম জানাই, নমস্কার জানাই। এবং আজকে আমার যেটুকু জায়গা রয়েছে, যে আমাদের যে রিসার্চ পেপার রাইটিং বা গবেষণাপত্র লেখার জন্য আমি দুটো ভাষাতেই আমাকে একটু বলতে চাইবো। আহ, আহ, এবং যেখানেতে আমি এর মধ্যে দিয়েই আমি করতে চাইছি যতটা পারছি আর কি। উম, আমি স্ক্রিন শেয়ার করার জন্য করছি আর কি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। তো প্রথমেই আমার যে অংশটা রয়েছে, এইটা রয়েছে আজকের যে সেশন, সেখানেতে কোশ্চেন তৈরি বা প্রসিডিওর, তার পদ্ধতির সম্পর্কে বলার জায়গা রয়েছে। যেখানেতে আমরা জানি যে যখন আমরা গবেষণা করি, তো বিভিন্ন ধরনের গবেষণা আমাদের রয়েছে। বিশেষ করে বিজ্ঞান বা কলা বা বাণিজ্য, যে ক্ষেত্রেই আমরা গবেষণা করি, তো বিভিন্ন গবেষণার কিছু জায়গা রয়েছে। যেমন যেমন সায়েন্সের গবেষণাতে যখন আমরা গবেষণা করতে যাই, তখন আমরা জানি যে সেখানে অনেকটাই হচ্ছে, ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যাপ্লাইড বা ফলিতের ব্যাপার থাকে। কলার ক্ষেত্রেও অনেক ব্যাপার, কলার ক্ষেত্রে যেটা রয়েছে সেটার ক্ষেত্রে, কলা বিজ্ঞানের বা আর্টস এর ক্ষেত্রে যখন আমরা কোনো গবেষণা করি, সেক্ষেত্রেও বিভিন্ন মাপকাঠি বা বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, বিশেষ করে তথ্য সংগ্রহের জন্য বা ডাটা কালেকশনের জন্য বা ডাটা তৈরির জন্য। তো সেই ক্ষেত্রে রয়েছে ডাটা পাওয়ার জন্য, বা বাণিজ্যের ক্ষেত্রেও তাই, বিশেষ করে মার্কেটিং সার্ভে বা মার্কেটিং রিসার্চের জন্য। তো সেক্ষেত্রে যখন আমরা বিভিন্ন ধরনের, যখন আমরা জায়গায় আমাদের যে কাঙ্ক্ষিত, যে আমরা যখন যখন আমরা রিসার্চ পেপার যখন লেখার জন্য আমাদের যে অবজেক্টিভ আমরা দাঁড় করাই, যে এইটা আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্য এবং কাঙ্ক্ষিত লক্ষ্য হতে যাচ্ছে, এবং সেই লক্ষ্য পূরণের জন্য আমাকে এই মেথড আমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং সেই মেথড অ্যাপ্লাই করতে গেলে সেই মেথডের মধ্যে যে সমস্ত তথ্যগুলো লাগবে, সেই তথ্যগুলোকে পেতে গেলে আমাকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে। যে প্রশ্নগুলো হতে পারে, যে বিশেষ করে সেকেন্ডারি ডাটা, অর্থাৎ গৌণ যে তথ্যগুলো রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন জায়গা, যেমন সরকারি দপ্তর রয়েছে, বা আমরা কোনো বাড়ি বাড়ি যে বা ডোর টু ডোর যে সার্ভে রয়েছে, সেই সার্ভের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি ব্যাপারটা রয়েছে। তো বিভিন্ন ইস্যু এখানেতে থাকে। তো যেগুলোকে আমার লক্ষ্য রাখতে হয়। তো সেইগুলো লক্ষ্য রাখতে গেলে আমাদের লক্ষ্য নিয়ে যখন চলতে যাই, তখন আমাদেরকে অনেক অনেক প্রশ্নেরও সম্মুখীন হতে হয়। বর্তমানে আমরা সবাই জানবেন যে এখন একটা লিগ্যাল প্রসিডিওর, মানে আমরা সেখানে মানে কোনো, বিশেষ করে যখন আমরা ট্রাইবাল অধ্যুষিত কোনো একটা অঞ্চলে যাই, তো ট্রাইবাল অধ্যুষিত কোনো অঞ্চলে গেলে সেখানে একটা আমাদের লিগ্যাল ইস্যু থাকে, কারণ সেখানেতে প্রপার্টি রাইট বা হিউম্যান রাইটস এর জায়গা থাকে। কারণ সচরাচর আমরা সেই জায়গায় তাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারি না, বা তারা আমাদেরকে সেই তথ্য শেয়ার করতে বাধ্য থাকে না।
সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে কিছু অন্যান্য স্ট্র্যাটেজি, যেমন হচ্ছে কি যে অনেক অনেক স্যাররা রয়েছেন যারা অলরেডি সেটার উপরে অনেক গবেষণা করেছেন, বা কিছু এক্সিস্টিং কিছু তথ্য রয়েছে, যেই তথ্যগুলো থেকে আমাদেরকে কিছু ডাটা কালেকশন তথ্য বা কিছু লিটারেচার বা সাহিত্য রয়েছে, যেখান থেকে আমাদেরকে কিছু তথ্য নিতে হয়, অথবা তাদের কোনো পরামর্শের মাধ্যমে সেখানে আমরা যদি একটা কমিউনিটি সেট আপ বিল্ডিং করি, বা কমিউনিটি একটা মিট আপ করি, যে তাদেরকে বোঝাতে হবে যে আমরা আমাদের উদ্দেশ্যটা কি, বা আমরা কি জন্য তাদের কাছে যাচ্ছি। অনেক সময় আমরা যে কোনো কমিউনিটির কাছে প্রশ্ন করতে গেলে আমাদেরকে কিছু প্রশ্ন, কিছু বিষয় আমাদেরকে চলেই গেছে, যেমন অনেক অনেক অনুন্নত অঞ্চল যেখানে রয়েছে, যেখানেতে সত্যিকারে যে মানব সম্পদের যে উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে, সেই হিউম্যান ডেভেলপমেন্টের ব্যাপারগুলোতে আমাদেরকে হাত দিতে গেলে তখন সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হয়, সেক্ষেত্রে মানুষ চায় যে হয়তো মনে হয় ইনি এসেছেন আমাদের কাছে প্রশ্ন করে কিছু আমাদেরকে কিছু নাগরিক যে কিছু পরিষেবা বা কিছু আমাদেরকে ডেভেলপমেন্টাল কিছু ফান্ডিং আমাদেরকে মনে হয় দিতে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তারা প্রত্যাশা করে যে আমরা এই প্রশ্নগুলো উত্তর দিলেই হয়তো আমাদের কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তো এইগুলো তো বেসিক্যালি সবসময় সেটা হয় না। সুতরাং আমাদের যারা সাধারণ যারা গবেষক যারা রয়েছি, যারা জয়েন করছি, বা আমাদের যারা গবেষণার জন্য জয়েন করছে, তারা কোনো একটা লোকালিটিতে যেতে গেলে, কোনো একটা প্রাথমিক পর্যায়ে যখন আমরা একটা অঞ্চলে যাই সার্ভে করার জন্য বা একটা ডাটা কালেকশনের জন্য, তো সুতরাং প্রথমে স্যারদেরকে, আমাদের যে গাইড রয়েছে, যারা যাদের সেই এলাকার উপরে একটা পরিষ্কার তাদের একটা ধারণা রয়েছে, তাদের কাছে প্রথমে একটা গাইডেন্স নেওয়া দরকার আছে যে হাউ টু হ্যান্ডেল, হাউ টু হাউ টু ওভারকাম দ্য প্রবলেম, and which problems are already prevailing over there. সুতরাং আমাদের কোন ধরনের সমস্যাগুলো রয়েছে, কোন ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হতে পারি, বা আমাদের স্যাররা সেই জায়গাগুলোতে আমাদেরকে প্রতিবিধান দিতে পারেন। তো সুতরাং সেই জায়গাগুলোতে আমরা সেইখানেতে কমিউনিটিতে গিয়ে আমরা নিজেদের আমাদের যে তথ্যগুলো দরকার, সেই তথ্যগুলো আমরা খুব সহজেই পেতে পারি। সুতরাং আলটিমেট গাইডেন্স ইজ নেসেসারি ফর প্রসিডিওর ফর কোশ্চেন প্রিপারেশন। তো আমি প্রথমেই যখন আমি জায়গায় যাব, আমি আসবো যে হোয়াট আর দ্য questionnaires. So questionnaires is a set of questions designed to gather standardized information about the opinions. আমরা যখন কোনো একটা জায়গায় যাচ্ছি তখন সেখানকার মানুষজনদের বা অধিবাসীদেরকে তাদের মতামত নিতে পারি, তাদের প্রেফারেন্স নিতে পারি, তাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নিতে পারি, তাদের ইন্টেনশন বা প্রবণতা বা তাদের যে মানসিকতাকেও নিতে পারি, তাদের বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ প্রত্যেকের যে পারস্পরিক যে আচার আচরণ তাদের সম্পর্কে জানতে পারি, and can be devised for the purposes of a scientific study. So traditionally they have are said to contrast with some surveys, and they do not collect mass data for further analysis. However, the term are largely used to interchangeably these days. কারণ হচ্ছে কি যে এখানে একটা জিনিস বলার যে কোশ্চেন করলেই হবে না, সেই কোশ্চেনটা তাদের যেন ব্যক্তি স্বার্থ বা তাদের যেন মানসিক কোনো জায়গায় আঘাত না করে, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। সুতরাং যে কোনো প্রশ্ন আমরা সেখানে কিন্তু করতে পারি না। এবার হচ্ছে যে মেজর যে কিছু স্পেসিফিকেশন রয়েছে, তো সেইটা জানতে হবে যে while questionnaires provide a comparatively cheap, prompt and efficient means of obtaining a large amount of information, questionnaires design is a multi-stage process that requires attention to a number of aspects at the same time to gather the information you seek. Secondly, depending on the kind of information you aim to acquire, questions need to be asked in various or varying degrees of detail and some specific ways. And given the same given the same topic, it's rather likely that the different researchers came up with the different questionnaires that vary widely in their choice of questions and a line of questioning, use of open-ended questions, and the length. Basically, fourth is the well-designed questionnaires are highly structured to allow the same type of information to be collected from a large number of respondents
in the same way and for data to be analyzed quantitatively. আমি পরে আসছি, এখানে তো আমরা যখন কোশ্চেন করি তখন আমরা যে কোনো জায়গায় আমরা যখন যাই তখন আমরা জানি যে প্রশ্ন দু রকমের হতে পারে। একটা আমরা যদি করি যে ওপেন এন্ডেড প্রশ্ন, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড প্রশ্ন। তো ওপেন এন্ডেড প্রশ্নগুলো কিরকম না, সেই ক্ষেত্রে আমাদের উত্তর যা খুশি হতে পারে। উত্তরের কোনো সীমা হতে পারে না, উত্তরের যে দৈর্ঘ্য তার কোনো সীমা হতে পারে না। বা আর ক্লোজ এন্ডেড এর ক্ষেত্রে উত্তর হবে ফিক্সড। যেমন আমি বলি যে যদি বলি যে তোমার বাবার নাম কি, ফিক্সড। যদি বলি যে তোমার কাছের নক্ষত্রের নাম কি, ফিক্সড। তোমার কাছের উপগ্রহের নাম কি, ফিক্সড। কিন্তু যদি বলি যে তোমার বাড়ির কাছের মাটির রংটা কেমন, তো বিভিন্ন এলাকার লোক সেটার বিভিন্ন উত্তর দিতে পারে। একটা জায়গার লোক আরেক জায়গায় উত্তর দেবে, আফ্রিকার লোক আফ্রিকার মতো উত্তর দেবে, এশিয়ার লোক এশিয়ার মতো উত্তর দেবে। তাহলে আমরা ওপেন এন্ডেড যেখানেতে মানুষের মতামতটা ওপেন, অর্থাৎ মানুষ যা খুশি উত্তর দিতে পারে তার এলাকা অনুসারে বা তাদের পরিবার পরিজন বা সামাজিক বা সাংস্কৃতিক উপায় অনুসারে। বা কারো বলা হলো যে তোমার পছন্দ কি, বা তুমি কি খেতে পছন্দ, তোমাদের এখানকার মেন খাবারের ধরন কি। যদি আমরা বলি যে তোমাদের এখানে গৃহপালিত জন্তু কি, বা তোমাদের এখানেতে তোমরা এখানেতে কোন ধরনের পোশাক পরো। তো সুতরাং এলাকা ভিত্তিতে কিন্তু এই সামাজিক বা খাদ্য বা যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল বা শিল্প চর্চা রয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন এলাকা ভেদে পাল্টায়। সুতরাং এগুলো ওপেন। কিন্তু যখন আমরা কোন একটা ফিক্স জায়গায় আমরা যখন আবদ্ধ করে দেবো যে এই উত্তরটা এইটা হবে অথবা এটা হবে, তাহলে এটা তুমি বলো, তাহলে আমি জানছি সেটাকে আমরা বলছি ক্লোজ এন্ডেড, মানে সেটার আমার উত্তরটা এই দুটোর মধ্যেই আবদ্ধ থাকবে। তো এই বিষয়গুলো রয়েছে। নেক্সট যে জায়গা রয়েছে সেটা হচ্ছে যে এসেনশিয়াল কোয়ালিটিস অফ এ গুড কোয়েশ্চেনিয়ার, অর্থাৎ আমি যখন একটা প্রশ্ন তৈরি করব সেই প্রশ্নটার কিছু কোয়ালিটি থাকবে। সেই কোয়ালিটিকে আমরা একটা বলছি যে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। অর্থাৎ একটা গুণগত মান থাকবে, একটা সংখ্যাগত মান থাকবে। সংখ্যাগত বা সংখ্যাগত যে জায়গাগুলো রয়েছে সেখানেতে কিছু বিষয় রয়েছে। যেমন আমরা সেইখানেতে কি বলছে না, ওয়ার্ডিং অ্যান্ড অর্ডার অফ কোয়েশ্চেন্স টু এনশিওর দ্যাট দ্য ইচ রেসপন্ডেন্ট রিসিভ দ্য সেম স্টিমুলি and the prescribed definition or explanation for each question to ensure interviewers handle questions consistently and can answer respondent requests for clarification if they occur. And third is the prescribed respondent format to enable rapid completion of the questionnaire during the interviewing process. তো সুতরাং এই জায়গাগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ যে জায়গাগুলো রয়েছে সেইগুলোর হচ্ছে একটা, এগুলো কোয়ালিটি থাকতে হবে। অর্থাৎ আমাকে প্রশ্ন করতে গেলে যে মানে আমাকে তাড়াতাড়ি করব কি আস্তে করব, এই বিষয়গুলো তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ করব কি দ্রুত শেষ করব, সুতরাং কোয়েশ্চেনের ধরনটা সেরকম হতে হবে। আর যদি আমরা এক্সপ্লোরেশনের বা এক্সপ্লোরেটরি বা ব্যাখ্যামূলক বা আমরা গুণগত কোনো বিষয় জানতে চাই বা কোয়ালিটেটিভ কোনো বিষয় জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কি বলছে না, ইট ইজ নট স্ট্যাটিস্টিক্যালি ইভালুয়েটেড, অর্থাৎ সংখ্যাগতভাবে এর কোনো ব্যাখ্যা করা যাবে না। যেমন হচ্ছে যে অ্যান ইন্টারভিউইং দ্য ফিমেল হেড অফ দ্য হাউসহোল্ড টু ফাইন্ড আউট how decisions are made within the family when purchasing breakfast foodstuff. A formal questionnaire may restrict the decisions and prevent a full exploration of the women's view and process. অর্থাৎ একটা পরিবারে যখন মানুষ, একটা মহিলাকে বলা হচ্ছে যে তোমার এখানেতে তোমার সকালবেলায় কি প্রাতরাশ সারো বা কি ধরনের কিছু, তো সেক্ষেত্রে বা সেটা আমি যদি বলি যে এর ক্ষেত্রে বাইরে যদি বলি যে তোমরা সেটা কিভাবে খাও বা সেটাকে তোমরা কিভাবে পারচেস করো বা সেই পারচেস করার জন্য যে অর্থ সেটা কিভাবে উপার্জন করো, তাহলে সেক্ষেত্রে তারাও তাদের উত্তরটা কখনো সাংখ্যভাবে আসবে না। তারা তাদের কোনো রকমের তাদের এফোর্টের কথা তারা ব্যাখ্যা করে বলবে বা এরকম ধরনের। তো এই বিষয়গুলো রয়েছে। নেক্সট হচ্ছে যে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে কোশ্চেন তৈরি করতে গেলে যে ওয়েল ডিজাইনড কোয়েশ্চেনিয়ার শুড মিট দ্য রিসার্চ অবজেক্টিভস। সুতরাং প্রথম যেটা করতে হবে যেন আমার যেন যে রিসার্চ অবজেক্টিভটাকে সেটাকে যেন আমার ক্লারিফাই করে এবং সেটাকে যেন মিট করে। দিস মে সিমস অবভিয়াস বাট মে রিসার্চ সার্ভেস omit important aspects due to inadequate preparatory work and do not adequately probe particular issues due to poor understanding. সুতরাং
এমন কোনো প্রশ্ন হবে না যেটার উত্তরটা সে দিল, বা আমি এমন কোনো প্রশ্ন করলাম না যে তার কাছে সেই প্রশ্নটা দুর্বোধ্য হলো। অর্থাৎ আমি বাংলায় একটা বিষয়, এটা খুবই বিষয় আছে যে আমি যখন একটা প্রত্যন্ত এলাকায় যাচ্ছি, একটা বাংলা ভাষায় কথা বলার জায়গায়, সেখানে হয়তো তাদের কোনো কিছু জানলাম না যে তারা ফার্স্ট জেনারেশন লার্নার না সেকেন্ড জেনারেশন লার্নার, আদতে কোনোদিন হয়তো তাদের বাড়ির লোকরা সেরকম পড়াশোনাই হয়তো জানে না। তো সেখানে যদি আমরা তথ্য সংগ্রহ করতে যাই এবং ফ্লুয়েন্টলি আমরা ইংরেজিতে কথা বলতে শুরু করি, বা এমন কোনো দুর্বোধ্য শব্দ তাদের সেন্সে, কারণ তারা হয়তো সেই পড়াশোনা সেই মাপটায় পৌঁছায় নাই, সুতরাং সেই ধরনের প্রশ্ন করলে হয়তো আমাদের স্মার্টনেসটা জাহির হয়, কিন্তু স্মার্টনেসটার ক্ষেত্রে আমাদের কোনো কাজ আসবে না, কারণ সেই ধরনের স্মার্টনেস দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সেইটা করলে তাদের কাছে দুর্বোধ্য হচ্ছে। বা এমন কোনো প্রশ্ন করব না যাতে তাদের উত্তরটা দিতে তাদের সংকোচ বোধ হবে, বা তারা উত্তরটা আমার বোঝার ক্ষেত্রেও সমস্যা হবে। To certain degree some of these inevitable, so every survey is to bound to some leave some question unanswered and provide a need for further research, but the objective of the good questionnaire design is to minimize this problem. সুতরাং আমার সমস্যা থাকবেই, কোশ্চেন করতে গেলে কিছু সমস্যা থাকবেই, কিন্তু আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যাতে এই সমস্যাগুলো যাতে সংখ্যা কম হয়। Next is it should obtain the most complete and accurate information possible. অর্থাৎ এমন কোনো প্রশ্ন করব না যাতে তারা উত্তর দিতে, যেমন অনেক সময় আমরা বেতনের হিসাব দিতে আমরা চাই না, বা কত উপার্জনের সঠিক পরিসংখ্যান দিতে চাই না। এমন এমন প্রত্যন্ত এলাকায় অভিজ্ঞতা থাকে বা রয়েছে, যেখানেতে লোকে ভাবে যে আমি হয়তো কম মাইনে বললে বা কম উপার্জনের কথা বললে হয়তো সরকার থেকে আমি এই বেনিফিটটা পেতে পারি। তো এই ধরনের জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। The questionnaire designer needs to ensure that respondents fully understand the questions and are not likely to refuse to answer. এটা খুব নোট করা, lie to the interviewer or try to conceal their attitudes. A good questionnaire is organized and worked to encourage respondents to provide accurate, unbiased and complete information. সুতরাং আমাদেরকে এত ভাবে সুন্দরভাবে প্রশ্নটা সাজাতে হবে, এমন ভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। সুতরাং রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ভেরি নেসেসারি অ্যান্ড ভেরি ক্যাচি অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইফ দ্য কোয়েশ্চেন্স আর ভেরি পোলাইটলি ডেলিভার্ড। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। A well-designed questionnaire should make it easy for respondent to give the necessary information and for the interviewer to record the answer, and it should be arranged so that the sound analysis and interpretation is possible. I'm not going into details, but it would keep the interview brief and to the point, and should be so arranged and that the respondent remain interested throughout the interview. Next is there are in a preparation of a good questionnaires, there are some 9 major steps. In different literatures there are some the number of steps may vary. It may someone tells 7 steps, someone says 10 steps, but in comparison to all the study, there are 9 steps that you have seen that decide the information required. I'm going in details in the next slide. Define the target respondent, choose the methods of reaching your target respondent, decide on question content, develop the question wording, put questions into a meaningful order and format, check the length of the questionnaire, pre-test the questionnaire and develop the final survey form. সুতরাং কোশ্চেন তৈরি করা অত মানে একদম এইভাবে করা, নর্মালি আমি একটা ভেবে নিলাম যে একটা জায়গা আমার রিসার্চ ডাইরেক্ট যেগুলো রয়েছে বা আমার যেগুলো অবজেক্টিভ রয়েছে বা এমস আমরা যখন দাঁড় করাচ্ছি, তখন আমাকে ভাবতে হবে এই বিষয়গুলো, অর্থাৎ আমার কোন ধরনের তথ্য দরকার, আমার কোন ধরনের রেসপন্ডেন্ট, অর্থাৎ আমি কোন ধরনের মানুষের কাছে বা কোন ধরনের অফিসের কাছে, যেমন আমার মনে হচ্ছে যে আমার কৃষি সম্পর্কে তথ্য লাগবে। তো কৃষি সম্পর্কে তথ্য পেতে গেলে আমার দুটো ডিপার্টমেন্টে গেলে আমি একদম অ্যাকুরেট তথ্য পেতে পারি। 3টে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে যে কৃষি দপ্তর বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, 2 হচ্ছে সয়েল সার্ভে বা সয়েল ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ক্লাইমেট ডিপার্টমেন্ট। সুতরাং মাটির আবহাওয়া এবং যদি চাষের ডিপার্টমেন্টে যাই তাহলে আমার মোটামুটি এগ্রিকালচার সংক্রান্ত বা কৃষি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে পারি। আর তার সঙ্গে আমাকে যেতে হবে কিছু লোকাল যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা ডিল উইথ এগ্রিকালচার, অর্থাৎ কিছু এগ্রিকালচার ফার্মার্সে যেতে হবে, কিছু প্রান্তিক মানুষের কাছে যেতে হবে, প্রান্তিক চাষির কাছে যেতে হবে,
কিছু মালিকের কাছে যেতে হবে যারা আদতে চাষ করে না কিন্তু ভাগ চাষ করায়। এই ধরনের ব্যাপারগুলো আমাকে ঠিক করতে হবে যে আমার এই কোন কোন জায়গায় গেলে তথ্যগুলো আমি কিভাবে তথ্য পেতে পারি। চুজ দ্য মেথড অফ রিচিং ইউর টার্গেট অর রেসপন্ডেন্ট। সুতরাং আমাকে সেই মেথড জানতে হবে যে যাতে করে আমি সেই রেসপন্ডেন্টের কাছে জানতে পারি। দেখো আম জনতা আমরা যারা রয়েছি বা যখন আমরা কোনো একটা জায়গায় যখন আমরা কোনো একটা তথ্য চাইছি সরকারি দপ্তরে, তো সেটা একটা প্রসিডিওর রয়েছে। তখন আমরা কি করি না, স্যারের কাছে যাই যে স্যার আমার যারা গাইড স্যার রয়েছেন, তখন আমাদের স্যার আমার এই তথ্যগুলো লাগবে, তো এই তথ্যগুলো পেতে গেলে আমাকে ওই জায়গায় আমাকে ওই দপ্তরে যেতে হবে। তো স্যার আমাকে প্লিজ একটা লেটার দিন যাতে করে ওই অফিসের যিনি হেড আছেন তার কাছে যাব আমি, এবং সেই হেডের কাছে গেলে আমি এই তথ্যগুলো আমাকে তিনি সরবরাহ করবেন। সুতরাং দেয়ার আর সাম clear concept and the clear understanding and clear interchange of language between our sir and the head of the department. সুতরাং এটা থাকবে, একটা পরিষ্কার একটা ব্যাপার থাকবে যেখানেতে স্যার এবং হেডের সঙ্গে একটা চিঠির একটা অফিসিয়াল একটা ট্রানজেকশন থাকবে এবং সেইটার ফলে আমরা সেটা তথ্য পেতে পারি। সুতরাং আমরা এমনি গেলাম আর সঙ্গে সঙ্গেই সেই তথ্য তার সেই ডিপার্টমেন্ট না দিতেও পারে। নেক্সট হচ্ছে যে আমার যখন আমি যাব তখন আমাকে একটা কমিউনিটি, যদি আমরা কোনো কমিউনিটির সঙ্গে ডিল করতে যাই, তাহলে কমিউনিটির সঙ্গে ডিল করতে গেলে আমাকে কিন্তু সেখানে কি করতে হবে না, সেই কমিউনিটির সঙ্গে আগে প্রথমে একটা গুড কোঅপারেশন বা গুড আন্ডারস্ট্যান্ডিং আমাকে কিন্তু একটা জায়গা করতে হবে। অনেক সময় আমরা একটা কমিউনিটির জন্য মিটিং করি বা আমরা একটা আলোচনা সভা আয়োজন করি। প্রথমে সেই আলোচনা সভা আয়োজন করে আমাদেরকে প্রথমে আমাদের যে রিসার্চ বিষয় বা আমাদের যে আদতে কি আমরা কাজ করতে যাচ্ছি, সেই কাজ করতে যাওয়ার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে তাদেরকে বোঝানো যে আমাদের এইটা উদ্দেশ্য, আমরা এটা গবেষণা করছি, এইটা গবেষণার এই ফল আসবে। দেখুন, সরকারের কাজ হচ্ছে যে সরকারের কাজ গবেষণা করা নয়, সরকারের কাজ হচ্ছে গবেষণালব্ধ যে ফলাফল, সেই ফলাফলগুলোকে জাস্টিফাই করে, সেই জাস্টিফাই করার পরে সেই যে ফলাফলটা রয়েছে সেটার অনুসারে পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা রূপায়ণ করা। সুতরাং তাদেরকে সেটা বলা যে আমাদের যে গবেষণার ফলটা বেরোবে সেটা যদি আপনারা ঠিকঠাক তথ্য দেন বা ঠিকঠাক বিষয়গুলো যদি থাকে, সেই বিষয়গুলো তাহলে আমরা সরকারের কাছে সঠিক ভাবে উপস্থাপন করব, বা তথ্যের যে অ্যাকুরেসি, ডাটা অ্যাকুরেসি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সেটা সঠিকভাবে সরকারকে উপস্থাপন করতে পারবো এবং সরকার সেই মোতাবেক তার পরিকল্পনা এবং তার বরাদ্দ এবং তার প্রয়োগ বা রূপায়ণ আমরা করতে পারবে। সুতরাং আমাদেরকে সেই মেথড জানতে হবে যাতে করে আমরা ইজি অ্যাক্সেস করতে পারি। সেজন্য কি করতে হবে না, লোকাল যারা সামাজিক যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সঙ্গে একটা বিল্ড আপ করা, যারা অলরেডি সেই এলাকায় কাজ করছে বা কোনো ধরনের এনজিও যারা কাজ করছে তাদের সঙ্গে একটা আলাপ করা, সেই আলাপের মাধ্যমে তাদের সঙ্গে একটা সেটা তৈরি করা যাতে করে আমরা সেই জায়গায় ইজি অ্যাক্সেস পেতে পারি। তারপরে ভাবতে হবে যে ডিসাইড অন কোশ্চেন কন্টেন্ট, আমার কোশ্চেনের ধরন কেমন হবে। উল্টো পাল্টা কোশ্চেন করলে বা কোশ্চেনের যদি শব্দের যদি মানে জাগলারি আমরা বেশি জটিল করে ফেলি, ফলে আমরা সেই জায়গায় আমরা কিন্তু ডেলিভার করতে পারবো না বা আমাদের চাহিদাটা, ফলে সেই চাহিদার জায়গাটাই কিন্তু হবে না। তারপরে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ধরুন এমন হচ্ছে যে আমরা ডিফেন্স ডিপার্টমেন্ট বা যে সমস্ত ডিপার্টমেন্টের প্রাইভেসি বা সিক্রেসি রয়েছে সেই ডিপার্টমেন্টের কাছে এমন কোনো তথ্য চেয়ে বসলাম যে তথ্য সেটা দিতে পারে না, তারা 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 অপারগ, তারা কারণ দেশের স্বার্থ থাকে। সুতরাং যে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সেই ধরনের প্রশ্ন কিন্তু সেইখানে করতে পারি না। নেক্সট হচ্ছে কোশ্চেনের ওয়ার্ডিং, অর্থাৎ শব্দ চয়ন বা কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজকে এমন দুর্বোধ্য করব না যাতে করে তারা প্রশ্ন বুঝতেই পারলো না বা আমার যে চাহিদাটা সেটা কিন্তু কোশ্চেন ডাটা পাওয়ার যে চাহিদাটা সেটা হয়তো তারা বুঝতেই পারলো না, এই জায়গাটা রয়েছে। নেক্সট হচ্ছে যে পুট কোয়েশ্চেন্স ইনটু এ মিনিংফুল অর্ডার অ্যান্ড ফরম্যাট, অর্থাৎ কোয়েশ্চেনের যে অর্ডার হবে সেটা কিন্তু মানে আস্তে আস্তে তার একটা সিকোয়েন্স থাকবে, অর্থাৎ তার একটা যে সারণী থাকবে, সেই সারণীকে ধাপে ধাপে আমি আমার কোয়েশ্চেনে ঢুকবো। একদম এসেই ঘরে ঢুকেই বলতে শুরু করলাম যে আপনার ঘরের টোটাল কত ইনকাম সেটা আমাকে বলতে হবে, তাহলে কিন্তু তারা বাধ্য নয়। কোয়েশ্চেনের যে ধরন আস্তে আস্তে লাইট টু ডিপার সেন্সে যেতে হবে। সুতরাং সেই জায়গাগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কোশ্চেনের যে ফরম্যাট সেটার দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। চেক দ্য লেন্থ অফ দ্য কোশ্চেনিয়ার, অর্থাৎ প্রশ্নের যে দীর্ঘ সূত্রতা, অর্থাৎ যে কোশ্চেনের যে লেন্থ
সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এমন প্রশ্ন করেই গেলাম, প্রশ্ন আর শেষই হলো না, মানে একটা প্রশ্ন শুরু করেছি, উত্তর জানতে চাইছি, কিন্তু মানে আমার টার্গেট থেকে পুরো সরে যাচ্ছে, পুরো প্রশ্নের কোনো প্রশ্নটা কোনো মিনিংলেস হচ্ছে, সেইটা সেরকম ধরনের কিন্তু প্রশ্ন করা যাবে না। আর প্রি টেস্ট দা কোয়েশ্চেনিয়ার, অর্থাৎ যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা আমার কিছু টেস্টিং দরকার আছে, অর্থাৎ কিছু অল্প কিছু মানে রেসপন্ডের মাধ্যমে সেটাকে টেস্ট করে দেখে নেওয়া যে আমার যে কোয়েশ্চেনিয়ারটা ঠিকঠাক অপারেট করছে কিনা। যদি অপারেট না করে বা আমি যদি সেরকম আমার যে ডিজায়ার যে গোল বা আমার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমি পৌঁছতে পারছি না, বা ভুলভাল তারা উত্তর দিচ্ছে, বা তাদের উত্তরের এই জায়গাগুলোতে আমাদের লুপ হোল রয়েছে বা কিছু গ্যাপ রয়েছে, তাহলে সেই গ্যাপ গুলোকে আমাকে মিটিগেট করার জন্য আমাদের কিছু কোশ্চেনে তাহলে ফ্রেমিং এ আবার কিছু একটুখানি কারেকশন করতে হবে। এন্ড লাস্টলি ডেভেলপ দ্য ফাইনাল সার্ভে ফর্ম। তখন লাস্ট আমাকে এবার ফর্মটাকে ডেভেলপ করা, যে আমি প্রশ্নপত্র পুরো রেডি, সার্ভে ফর্মটা রেডি, নাও রেডি টু মুভ দ্য department, ready to move the locality to the stakeholder, to the society, to the community to get the data। তো এই জায়গাগুলো রয়েছে। নেক্সট হচ্ছে, এবার আমি প্রত্যেকটার ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে প্রত্যেকটার ব্রিফ অ্যানালিসিস রয়েছে, তো সেটার যেহেতু একটা পুরো মেথোডোলজিক্যাল ব্যাপার, সেটা সুতরাং আমি প্রত্যেকটার এবার পয়েন্টে আসি, জাস্টিফাই করছি যে ইট শুড বি নোটেড দ্যাট ওয়ান ডাজ নট স্টার্ট বাই রাইটিং কোশ্চেন্স। ফার্স্ট স্টেপ ইজ টু ডিসাইড what are the things one needs to know from the respondent in order to meet the survey objectives, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি। These as has been indicated in the opening chapters of the textbook should appear in the research brief and the research proposal. One may already have an idea about the kind of information to be collected, but additional help can be obtained from secondary data, previous rapid rural appraisals, and exploratory research. In respect of secondary data, the researcher should be aware of what work has been done on the same or similar problems in the past, what factors have not yet been examined, and how the present survey questionnaire can build on what has already been discovered. Further, a small number of preliminary informal interviews with target respondents will give a glimpse of reality that may help clarify ideas about what information is required. তো এই জায়গাগুলোতে মানে কি হয় যে ধরুন এমন হলো যে অনেক অনেক যে লোকাল কিছু আমাদের তথ্য লাগেই, যারা কিন্তু সেখানকার যারা অধিবাসী, ধরুন আমাকে একটা নদীর কথা জানতে হবে। তো আমার একটা নদীর কথা জানতে গেলে সেখানকার, আমি তো সেখানে আমি গোটা পৃথিবীতে মানে কয়েক 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 লক্ষ নদী আছে। তো সেই নদীগুলোর ছোট বড় নদী মিলিয়ে সেই নদী এত নদীর তথ্য আমি জানা সম্ভব নয়। জানবে কারা? না সেই নদীর তীরে থাকা লোকজন। সুতরাং আমার টার্গেট প্রথমেই আমাকে জানতে হবে যে সেই টার্গেট লোক হচ্ছে বা মানুষজন হচ্ছে সেই তীরের লোকজন, যারা প্রতিদিন সেই নদীর উপরে নির্ভর করছে, নদীকে দেখছে, নদীর উপরেই বাড়ছে, নদীর পাশেই তার মৃত্যুবরণ হচ্ছে, নদীর ধারেই তার জীবন অতিবাহিত হচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম তারা কিন্তু চলেই যাচ্ছে। সুতরাং তাদের যে ক্ষুধা চাষ বা সবকিছু বা পরিবহন, যাতায়াত, নদী সম্পর্কে সবকিছু। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রায়োরিটি আমাকে জানতে হবে যে ডিসাইড করতে হবে যে কোন ধরনের আমার ইনফরমেশন লাগবে এবং সেই ইনফরমেশনের জন্য আমার কোনখানে যেতে হবে। এখন বর্তমানে আমাদের স্যাটেলাইট ডাটা, যাকে আমরা রিমোট সেন্সিং জিআইএস টেকনোলজি মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য ঘরে বসেই, অনেক কিছু জিওস্প্যাশিয়াল যে ইনফরমেশন বা ভূ সাংস্থানিক যে সমস্ত তথ্য আমরা অনেক অনেক পেয়ে যাই, কিন্তু সেটাকে ভ্যালিডেট করার জন্য যে কোনো তথ্যই কখনোই কোনো টেকনোলজি একটা আলটিমেট হতে পারে না। এই টেকনোলজির মাধ্যমে যে তথ্য আমি পাচ্ছি, ঘরে বসে তথ্য যেটা পাচ্ছি, সেটার ভ্যালিডেট করার জন্য, অর্থাৎ সেই তথ্যটাকে যে আদৌ সেটা সত্যি কিনা সেটাকে জাস্টিফাই করার জন্য আমাকে কিন্তু সেই এলাকায় যেতে হবে, এবং সেই এলাকায় গিয়ে আমাকে যে তথ্যটা আমি স্যাটেলাইট তথ্যের মাধ্যমে পেয়েছি, সেই প্রশ্ন, আমার কিছু হাতে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটাকে ওটা ওইখানে নিয়ে গিয়ে সেই এলাকার লোকজনদেরকে বা ডিপার্টমেন্টে গিয়ে আমাকে সেই তথ্যটাকে কিন্তু ভ্যালিডেট করতে হবে। অর্থাৎ সেই তথ্যটা যেটা পেয়েছি আর যেটা এখন পাচ্ছি সেইটার মধ্যে আমাকে কিন্তু যে যদি কোনো গ্যাপ থাকে সেটা কিন্তু মিট করতে হবে। এই বিষয়গুলো রয়েছে।
নেক্সট হচ্ছে যে ডিফাইন দা টার্গেট রেসপন্ডেন্ট, যেটা অলরেডি আমি বলেছি যে আমি কোন ধরনের তথ্য পেতে চাইছি এবং সেই তথ্য পেতে গেলে আমাকে কোন ধরনের জায়গায় আমাকে যেতে হবে। অর্থাৎ সেটা কোনো তথ্য যেমন আমার ডিপার্টমেন্টে যেতে হতে পারে, কোনো আমার এজেন্সির কাছে যেতে হতে পারে, কোনো ধরুন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো তথ্য থাকতে পারে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর কাছে থাকতে পারে, বা কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এগ্রিকালচার বা রুরাল ডেভেলপমেন্ট বা কালচারাল মিনিস্ট্রি, যে কোনো জায়গায় যেতে হতে পারে বা ডিপার্টমেন্টে যেতে হতে পারে, অথবা কোনো লোকালিটি, অর্থাৎ আমার কোনো শহরের কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা মিউনিসিপ্যালিটি বা কোনো একটা পঞ্চায়েত এলাকা, এরকম ধরনের যে সমস্ত আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিভিশন গুলো রয়েছে সেই ডিভিশন গুলোতে গিয়ে আমাকে কিন্তু সেই টার্গেট লক ফিক্স করতে হবে যে এই তথ্যটা আমি অমুক জায়গাতে, ওই জায়গাটাতে আমি গেলেই কিন্তু আমি আমার তথ্যটা পেয়ে যাবো। So at the outset the researcher must define the population about which or he or she wishes to generalize from the sample data to be collected. For example, in marketing research, researchers often have to decide whether they should cover only existing users of the generic product type, of whether to also include non-users. Secondly, researchers have to draw up a sampling frame. Thirdly, designing the questionnaire, we must take into account factors such as age, education, etc. of the target respondent. সুতরাং এই জায়গাগুলোকে আমাকে ভাবতে হবে। এমন কোনো বয়স্ক মানুষজনের কাছে আমি যাব না যে কোনো ঠিক করে মানে তার স্মৃতিচারণা করতে পারবে না, বা তার হয়তো শিক্ষার জায়গাটা সেরকম সে পৌঁছায় নাই, সুতরাং যেখানে গেলে পাবো না। অর্থাৎ আবার এমনও প্রশ্ন হতে পারে যেটা সে অভিজ্ঞতার মাধ্যমে বলতে পারে, যেমন আপনি আজ থেকে আপনার বাল্যকালে এই নদীটা কেমন ভাবে দেখেছেন, আপনার বাল্যকালে এই এই এলাকায় কি চাষ সব থেকে বেশি হতো, আপনার বাল্যকালে এখানকার আবহাওয়া কেমন ছিল, আপনার বাল্যকালে এইখানেতে ঘর বাড়ির সংখ্যা কেমন ছিল। এই ধরনের যে তথ্যগুলো সেটা কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে পেতে পারি। সেটার জন্য হয়তো শিক্ষার বিশাল কিছু দরকার পড়ে না, সেটা একদম নর্মালি বিষয়, বা এই যে দরকার নেই। কিন্তু এমন এমন কিছু তথ্য রয়েছে যেগুলো বলতে গেলে কিন্তু তাকে কিন্তু মানে ক্যালকুলেশন বা কিছু বিষয়ে মাথার উপরে মস্তিষ্কে চাপ দেওয়া যাবে, সে ধরনের কিন্তু ব্যাপারে রেসপন্ডেন্টকে আমাদের কিন্তু বিবেচনা করলে হবে না। নেক্সট হচ্ছে যে চুজ দ্য মেথড অফ রিচিং টার্গেট রেসপন্ডেন্ট। আমাকে যে মেথডে আমাকে যেতে হবে, যে it may seem strange to be suggesting that the method of reaching the intent respondent should constitute part of the questionnaire design process. However, a moment reflection is sufficient to conclude the method of contact with will influence not only the questions the researcher is able to ask, but the phrasing of those questions. The main methods available in survey are পার্সোনাল ইন্টারভিউ, অলরেডি টোল্ড। আমি যেটা বলেছিলাম যে ব্যক্তিগত সাক্ষাৎ করা, পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান যাওয়া, গ্রুপ অর ফোকাস ইন্টারভিউস। আমি একটা সমন্বয় করতে পারি, একটা অঞ্চলে অনেক কিছু কিছু মানুষজনকে ডেকে র্যান্ডামলি করতে পারি। মেলড কোশ্চেনিয়ার্স, কিছু আমরা মেলের মাধ্যমে কিছু প্রশ্ন পাঠিয়ে দিতে পারি একটা লার্জ অডিয়েন্সের মাধ্যমে। টেলিফোনিক ইন্টারভিউ অনেক সময় হয়। তো এই ধরনের বিষয়ে আমরা জানতে পারি আপনার যেমন আপনার ফোন করে আপনার এই বিষয়। এখন তো যদি মানে হিসাব করা হয় যে করোনা টাইমে আমরা গোটা বিশ্বতে আমরা একটা হোম সেন্ট্রিক একটা ইকোসিস্টেমে আমরা চলে এসেছিলাম। তো সেই সময় আমাদের টেকনোলজিক্যাল যে আউটরিচ সেটা বেড়ে গেছিল, এবং এই সময়তে আমাদের যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সমগ্র বিশ্বেতে, এখানে তো ওয়েবিনার যখন আমাদের প্রথম চালু হচ্ছে, যখন সেই সময় প্রচুর পরিমাণে ডাটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে। সুতরাং এই একটা এমন একটা সিচুয়েশন, হেলথ ক্রাইসিস, যেখানেতে গুগল ফর্মটা কিন্তু তখন আমাদের কাছে কিন্তু একটা খুব জরুরি হয়ে পড়েছিল। তো এই জায়গাগুলোতে আমাদেরকে খুবই গুরুত্ব করেছে। তো সেই জায়গাগুলোতে আমরা অনেক কাজ করেছি। উইদিন দিস রিজিয়ন, the first two methods are used much more extensively than the second pair. However, each has its advantages and disadvantages. A general rule is that
the more sensitive or personal the information, the more personal the form of data collection should be. সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমি অলরেডি বলেছি। নেক্সট হচ্ছে যে যখন আমরা ফেস টু ফেস ইন্টারভিউ করছি, তখন ফেস টু ফেস ইন্টারভিউয়ার্স আর ওয়ান্স the most commonly used method of administrating surveys. 70 years ago, it was not uncommon for interviewers to visit neighborhoods and knock on potential respondent doors. When researchers administer a questionnaire with a face-to-face interview, they now use mail or mall intercept interviewers. Mall intercept interviewers are conduct a shopping malls. Telephonic survey is also a survey that by which we can get the data from the pupils or the targeted pupils. The telephonic survey is another method of survey administrations. With this method, potential respondents are contacted by telephone. সুতরাং যার টেলিফোন থাকবে তাকেই ফোন নাম্বার থাকবে তাকেই কন্ট্যাক্ট করা হবে। The phone numbers are selected using a random dialing system or other computer techniques designed to ensure the random selection of the respondent and the most likely time to reach them at home. This method is commonly used in public opinion surveys. Telephonic interviews have a high response rate and the researchers can ask follow-up questions. They are, however, expensive to conduct. A disadvantage of a telephonic survey is that researcher cannot use visual stimuli. অর্থাৎ এখানেতে আমি জানতে পারছি না যে আমি যাকে ফোন করছি সে আদতে সত্যিকারের সেই ব্যক্তি কিনা। আমি র্যান্ডামলি আমি টেলিফোন ডাইরেক্টরি থেকে ফোন করলাম, সে আদতে কে বা তার নাম্বার আদৌ চেঞ্জ হয়েছে কিনা, বা যাকে ফোন করছি তার সে আদতে সেই জায়গার লোক কিনা, বা আমি তাকে ফোন করছি যে বা সে যে তথ্যটা দিচ্ছে সেটা আদৌ ঠিক কিনা। ধরুন আমি ফোন করলাম এমন একটা অঞ্চলে মানুষকে যেখান থেকে আমার চাষের তথ্য লাগবে, প্রচুর চাষের তথ্য লাগবে, অথচ সে দ্বীপ এলাকায় বাস করে। দ্বীপ এলাকায় সেরকম ভাবে চাষই হয় না, সুতরাং সে পুরো উল্টো পাল্টা কথা বলে গেল, উল্টো পাল্টা তথ্য দিয়ে গেল, অথচ সেই তথ্যটার আমার কোনো কাজই এলো না, কারণ সেই ডাটাটা পুরোটাই রং ইনফরমেশন। সুতরাং এই টেলিফোনিক ইন্টারভিউতে অর্থাৎ যেহেতু অডিও একটা কনভারসেশন হচ্ছে, সেখানে কোনো ভিজুয়াল বা কোনো দৃশ্যমান কোনো বিষয় কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না। অর্থাৎ যে ভিজুয়াল যে আমার যে ভ্যালিডেশন সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। নেক্সট হচ্ছে মেল সার্ভে। For mail survey, the questionnaires are delivered through mail. Market researchers use two type of mail, that is ad hoc mail survey or mail panels. These questionnaires are self-administered by the respondent who is to say there is no interviewers. অর্থাৎ এখানে তো কোনো ইন্টারভিউ নেওয়ার দরকার নেই, শুধু জাস্ট কিছু প্রশ্ন করে ছেড়ে দেওয়া, সেই প্রশ্নের কিছু উত্তর তারা যে টাইপ করে হোক বা যাই করে হোক সেটা ভাবে তারা কিন্তু রিপ্লাই ব্যাক করবে। সুতরাং এটা পুরোটাই হচ্ছে ডিজিটালি কমিউনিকেটেড। নেক্সট দ্যাট ইজ অনলাইন সার্ভে। অনলাইন সার্ভে এখন আমাদের করোনাটা পর থেকে যেটা বলছিলাম সেটা কিন্তু প্রচুর চলে এসেছে আমাদের এখানেতে। তো এর যেহেতু আমরা পার্সন টু পার্সন কন্ট্যাক্ট করতে পারছি না, তো এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কারণ এটার মাধ্যমে র্যাপিডলি অ্যাট এ গ্লান্স একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা লিঙ্ক শেয়ার করে দিলাম, বা একটা মেলের মাধ্যমে একটা করোনা টাইমে তো হিউজ হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়েছে, আমরা সেখানে কোনো একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, সেখানে জয়েন করেছে তারা। তো সেটার ক্ষেত্রে আমি কি করতে পারছি না, র্যাপিড ডিপ্লয়মেন্ট অফ দ্য কোয়েশ্চেনিয়ার্স আমি যে কোনো সময় মুহূর্তের মধ্যে প্রচুর অডিয়েন্সের কাছে আমি পৌঁছতে পারি। র্যাপিড অ্যানালিসিস অফ রেজাল্ট, অর্থাৎ সেখানে আমি আমার কম্পিউটার যেহেতু রয়েছে শুধুমাত্র ডাটা পেয়ে গেলেই, এখন তো সফটওয়্যার এসপিএসএস বা আর স্ট্যাট বা টি স্ট্যাট প্রচুর ধরনের বা এমএস এক্সেল প্রচুর ধরনের এখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিটিক সফটওয়্যার রয়েছে, যাদের মাধ্যমে আমরা কিন্তু ডাটা কিন্তু আমরা খুব সহজেই তাদেরকে রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করে দিচ্ছি, এবং তার ফলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ হচ্ছে উইদিন আ ফিউ মোমেন্টস অফ টাইম। রিডিউস কস্ট, প্রচুর খরচা কমে গেছে, কিছুই শুধুমাত্র আমার শুধু একটুখানি অল্প নেট প্যাক করে গুগল ফর্মটা ক্রিয়েট করে শুধু ছেড়ে দেওয়া, একদমই খরচা নেই, আমি তো অনেকজনের কাছে পৌঁছে যাব। হায়ার রেসপন্স রেট, অনেকজনের কাছে এটা যেহেতু কোনো তাদেরকে রেসপন্স করতে কোনো পয়সা লাগে না, সুতরাং তারা প্রচুর পরিমাণে রেসপন্স করে, প্রচুর রেসপন্স আমি পাবো, অর্থাৎ এমন কোনো ব্যাপার থাকবে না যে সেখানে রেসপন্স বেশি করবে না। স্যাম্পল বায়াস,
এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ কিছু অসুবিধা রয়েছে, যে কিছু বায়াস থাকতে পারে। যেমন হতে পারে যে ইন্টারনেট অ্যাক্সেস ইজ স্টিল নট ইউনিভার্সাল. This raises the issue of whether online survey responded the population of interest. This is a problem because the researchers cannot be certain of the demographics, physiographics, or just uses pattern of the person completing the survey. সুতরাং আমি যখন একটা কোয়েশ্চেন আমি যখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমরা একটা মেলের মাধ্যমে পাঠাচ্ছি কোনো একটা ফর্ম, সেটা যাদের কাছে আছে তারাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে, যাদের কাছে নেই তারা তো অ্যাক্সেস করতে পারবে না। ফলে আমার ধরুন এমন হলো যে আমার একটা লোকালিটি রয়েছে, যে লোকালিটির কাছে 80% লোকের কাছে মোবাইল বা যে কোনো মাধ্যম রয়েছে, ইন্টারনেট কানেকশন যুক্ত মোবাইল মাধ্যমে, সেটা যদি ভাবতে হয়তো দেখা যাবে সেটা হয়তো 60% রয়েছে। তাহলে 100 জনের মধ্যে যদি আমি গড়পড়তার হিসাব ধরি, তাহলে 100 জনের মধ্যে 60 জনের কাছে যদি এমন হয় যে ইন্টারনেট ফেসিলিটি উইথ মোবাইল বা সবকিছু রয়েছে, তাহলে আমার কাছে 40 জনের কিন্তু রেসপন্স কিন্তু আসবে না। সুতরাং আমার ডাটাটার যে ভ্যালিডেশন বা ডাটাটার যে কোয়ালিটি, সেটা কিন্তু মান নেমে যাবে, আমি কিন্তু এক্সাক্ট তথ্য পাবো না, সেখানে বায়াসড ওপিনিয়ন পাবো। অর্থাৎ যদি আমি এমনও ধরে নিই যে যাদের মোবাইল আছে তারা হয়তো আর্থিকভাবে সামর্থ্য, তাহলে আর্থিকভাবে সামর্থ্যদেরই আমি কাছে ওপিনিয়ন পাবো, আর্থিকভাবে দুর্বল যারা তাদের কাছে কিন্তু তাদের ওপিনিয়ন কিন্তু আমি পাবো না। মেজারমেন্ট এরর রয়েছে, যেমন রিসার্চ সাজেস্ট দ্যাট অনলাইন সার্ভে মে হ্যাভ লো রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি. দিস concerns stem from studies that administered the same questionnaires online and offline with significantly different result. এটা কিন্তু হয়, এটা যেমন হচ্ছে যে কোশ্চেন যখন আমি ফিজিক্যাল মোডে করি, এটা পাতা দিয়ে এই প্রশ্নগুলো তুমি টিক মারো বা এইগুলো তুমি লেখো, সেই প্রশ্নের উত্তর, বা অনলাইনে যখন প্রশ্ন উত্তরটা, এই প্রশ্নের মধ্যে অনেক কিছু ভ্যারি হয়, এটার একটা এরর থাকে। আর নন রেসপন্স বায়াস থাকে, কিছু জন উত্তর দেবো না, উত্তর দিতে চাইবো না, থাকলেই যে উত্তর দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ গুগল ফর্মে দিয়ে দেওয়ার পরও সেটা হয়তো সেটা কোনো একটা গ্রুপে দেওয়ার পরও সেটা হয়তো কেউ উত্তর সেরকম ভাবে দেয় না, বা সেই মানসিকতা দেখায় না। আর responses are online fall sharply when questionnaire exceed 15 questions. এটা কিন্তু একটা রয়েছে আর কি, যে যদি 15টার বেশি প্রশ্ন হয়, এটা মানে গবেষণায় রয়েছে যে সেক্ষেত্রে কিন্তু মানে মানুষ উত্তর দিতে কিন্তু চায় না আর কি। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো রয়েছে। নেক্সট হচ্ছে যে ডিসাইড অন কোশ্চেন কন্টেন্ট, অর্থাৎ কোশ্চেনের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা কি সেটার উপরেও কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। যে এখানে মানে 2-3টে বিষয় রয়েছে। একটা হচ্ছে যে রিসার্চার্স মাস্ট অলওয়েজ বি প্রিপেয়ার্ড টু আস্ক, ইজ দিস কোশ্চেন রিয়েলি নিডেড? এই প্রশ্নটা কি আদৌ জরুরি আছে? The question temptation to include questions without critically evaluated their contribution towards the achievement of the research objectives as they are specified in the research proposal is surprisingly strong. No question should be included unless the data it gives rise to it directly to of use in testing one or more of hypotheses established during the research design. There are only 2 occasions when seemingly redundant and question might be included. First, opening questions that are easy to answer and which are not perceived as being threatening and or are perceived as being interesting can greatly assist in gaining the respondent involvement in the survey and help to establish a rapport. This, however, should not be approach that should be overtly used. It is almost always the case the questions which are of use in testing hypotheses can also serve the functions. And second is dummy questions. That is very significant. Dummy questions can disguise the purpose of the survey and the sponsor of a study. For example, if a manufacturer wanted to find out whether its distributors were giving the consumers or end users of its product a reasonable level of service, the researchers would want to disguise the fact that the distributor service level is being investigated. If he or he did not, the rumors would abound that there was something wrong in the distributor with the distributor. So এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে।
তো এই ধরনের প্রশ্ন যখন আমরা করি তখন সেই ক্ষেত্রে আমাদের কিছু ওপেন এন্ডেড প্রশ্ন থাকে, যেটা আমি একটু আগেই বলছিলাম যে যেটার উত্তর কিন্তু ফিক্সড হবে। ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স আর লাইক দ্য কোয়েশ্চেন ইউজ দ্য এক্সপ্লোরেটরি রিসার্চ। এক্সপ্লোরেটরি রিসার্চ মানে আমি কোনো কিছু একটা নতুন কিছু জানতে চাইবো, যেমন নতুন কিছু যেটা আমার কোনোদিনও জানা ছিল না। যেমন আমি বলতে গেলাম যে ধরুন আমি এমনি উদাহরণ দিচ্ছি যে পশ্চিমবঙ্গে একটা ওয়েস্ট বেঙ্গলেতে একটা নদী নিয়ে আমি জানতে চাইছি যে আমার এখানেতে হঠাৎ করে জানলাম যে গঙ্গার জলে পলিউশন হচ্ছে। পলিউশনের আমি সবকিছু জানি যে গঙ্গার জলে এই ধরনের পলিউশন রয়েছে, কিন্তু আমি বাংলাদেশের কোন একটি নদীর যদি ভাবি যে পলিউশনের মাত্রাটা কোনখানে কি, সেটা কিন্তু আমার জানা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমার কোনো বাংলাদেশের কোনো বন্ধুকে আমি বললাম যে আমার গঙ্গা নদীতে এইখানেতে এই ধরনের পলিউশন গুলো রয়েছে, তো এই মাপকাঠি এই ধরনের যে আমি প্যারামিটার গুলো ভাবছি, তো এই প্যারামিটার গুলো তোমাদের ওখানকার নদীতে কিরকম কিরকম রয়েছে। তো সেক্ষেত্রে সে তার মতো করে উত্তর দেবে, তার মতো করে টেস্টিং করবে, তার মতো করে তার তথ্য আসবে এবং সেই অনুসারে সেই তথ্যটাকে আমাকে দেবে। সুতরাং সেক্ষেত্রে আমি জানি না যে আমার এক্সপেকটেশনের বিয়ন্ড মাই এক্সপেকটেশন, সেক্ষেত্রে সে কিন্তু সে যে তথ্যটা দেবে সেটা কিন্তু আমার কাছে একটা নিউ ডাটা আসবে। অর্থাৎ সে তার ডাটা লব্ধ যে এক্সপিরিয়েন্স যেটা গ্যাদার করছে থ্রু এক্সপেরিমেন্ট, সেটাকে কিন্তু আমার কাছে শেয়ার করবে এবং দ্যাট ইজ নিউ টু মি। তো এই ক্ষেত্রে এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা ওপেন এন্ডেড কোশ্চেনই ব্যবহার করি। রেসপন্ডেন্ট আনসার দ্য কোয়েশ্চেন ইউজিং দেয়ার ওন ওয়ার্ডস, অর্থাৎ তার নিজের শব্দ দিয়ে সে উত্তর দেবে। ওপেন এন্ডেড কোশ্চেন্স টু নট এ কন্টেন এ set list of answers. Open ended questions are much more difficult to edit or code than close end questions. Editors must carefully review and categorize the answer for each open ended question, and just like the open ended questions asked in focus group, the interviewer's probes request more information from the respondent to derive full meaning from a response. Probing means asking follow-up questions like, what do you mean by that? তুমি এটা কি মনে করো? তুমি এটা মনে করো, সে যা মনে করবে সেটা উত্তর দেবে। আমি জানি না সে কি মনে করছে। কুড ইউ টেল মি মোর অ্যাবাউট দ্যাট? তুমি কি এর সম্পর্কে আরো কিছু বলতে পারবে? সুতরাং সেটাও আমি জানি না যে সে কি উত্তর দেবে। তো এই ধরনের যে সমস্ত বিষয়গুলো সেটা কিন্তু রয়েছে। Probing can be done with questionnaires administered using face-to-face interview, but this take more time for the interviewers to complete the interview. কারণ এক্ষেত্রে যেহেতু উত্তরের কোনো সীমা নেই, সে কিন্তু অনেকক্ষণ ধরে ইন্টারভিউ তার উত্তর দিতে পারে, সে কিন্তু গল্পের ছলে করে উত্তর দিতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমি যখন প্রশ্ন করতে যাচ্ছি বা প্রশ্নকর্তাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে তার উত্তরটা শোনার জন্য। তুমি যখন প্রশ্ন করেছো কোয়েশ্চেনের ক্ষেত্রে, যেটা খুব একটা বড় থাম্ব রুল, যদি তুমি ওপেন এন্ডেড প্রশ্ন করতে চাও, বেশি সাজা ওপেন এন্ডেড প্রশ্ন, তাহলে কিন্তু তোমাকে কিন্তু খুবই পেশেন্টফুল হতে হবে, অর্থাৎ ধৈর্যশীল হতে হবে। কারণ তুমি প্রশ্ন যখন করেছো তখন তার উত্তরটা শোনার জন্য কিন্তু তোমাকে কিন্তু তার জন্য কিন্তু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। Probing open-ended questions are thought to have higher interviewer's bias than close-ended questions. Interviewer bias occurs when a respondent consciously or unconsciously modify his or her answer due to social style or personality of the interviewer. এটাও কিন্তু হয়, এটা কিন্তু ঘটে। কিন্তু এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে। Allowed to explore the range of possible topics arising from your research questions. And second is that support the understanding and generation of hypothesis on a topic. Next is close-ended question. এটার ক্ষেত্রে আমি জানি যে উত্তরটা ফিক্সড হবে আমার নির্ধারিত সীমার মধ্যেই। আমি সীমা করে দিয়েছি যে তুমি ভাত খাও, ইয়েস অর নো, অর্থাৎ তার উত্তরটা দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সে আইদার ইয়েস বলবে, সে রুটি খেলে সে বলবে নো, আর যদি ভাতই খায় তাহলে বলবে ইয়েস। তাহলে সেক্ষেত্রে আমার উত্তরটা হবে দুটোর মধ্যে সীমিত। তোমার এরকম ব্যাপার যে এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলোর কিছু বিষয় রয়েছে, যেমন মাল্টিপল চয়েস বা মাল্টিপল আনসার কিছু প্রশ্ন রয়েছে। তো মোস্ট কোশ্চেন্স পজেস এ কোশ্চেনিয়ার্স আর ক্লোজ এন্ডেড কোশ্চেন্স. Close-ended questions provide the respondent with a fixed list of answers.
ended are easier and faster to code. Interviewers with less skill can easily handle close-ended questions, and interviewer bias is likely with a close-ended question. On the other hand, these questions may lack an adequate range of responses, and if poorly phrased, they could introduce as bias. There are three categories. প্রথম হচ্ছে dichotomous questions, this and next is multiple choice questions, and uh, next is there are some three categories like dichotomous questions, multiple choice questions, and some open questions. I'm not specifically mentioned here, not specifically mentioned that open questions যে এমন যে তোমার উত্তরটা একটাই উত্তর হতে পারে বা একটাই তার ফ্রেজ হবে আর কি। তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন যদি আমি আসি, তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে আমার ধরুন এমন বললাম যে তুমি বলো তো যে তোমার কাছের গ্রহ কি আছে, মঙ্গল না শুক্র। সুতরাং উত্তরটা এরকম হতে পারে, বা মাল্টিপল আনসার হতে পারে। এমন কিছু যে মাল্টিপল আনসার ক্ষেত্রে কোশ্চেন টাইপ এমন হবে যে সেখানে অ্যালাউ রেসপন্ড টু প্রোভাইড মোর দ্যান ওয়ান আনসার। অর্থাৎ এমন হতে পারে যে সে একের বেশি তার উত্তর হতে পারে বা দুটো উত্তর পারে। এখন অনেক চাকরির ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে এগুলো দেওয়া হচ্ছে বেসিক্যালি এটাকে জাজ করার জন্য, যে অনেক সময় হয় কি যে আন্দাজে উত্তর করে দেয়। অনেক সময় অনেক যে এখন যেহেতু মানে কম্পিটিশন চাকরি বাজারে খুব টাফ হয়ে আছে, সেক্ষেত্রে এরকম ধরনের প্রশ্নের দেওয়া হচ্ছে যে পসিবল টু আনসার, যে এমন প্রশ্ন করা হলো, হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন করা হলো যে তুমি কি মনে করো যে এটাও ঠিক, অথবা এটাও ভুল, অথবা এটা ভুল ওটা ঠিক, অথবা দুটোই ভুল। এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখন কিন্তু দিচ্ছে। তো এটার ধরনের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যে ইজি অ্যান্ড কুইক টু কমপ্লিট, ensure all responded receive same stimuli, and easy to record and analyze results quantitatively. Next is to develop the question wording, অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড তৈরির ক্ষেত্রে আমাকে কিন্তু নজর রাখতে হবে যে আমাকে যে প্রশ্নের যে শব্দ চয়ন, যেটা বলছিলাম যে সার্ভে কোশ্চেন্স ক্যান বি classified into three forms: closed ended, open ended, and open resource option question. So far only the first of these, that is closed questions, have been discussed. This type of questions has a number of important advantage. তো এটা অলরেডি আমি বলে দিয়েছি। তো আমার নেক্সট জায়গাটা যেটা আমি যাব সেটা হচ্ছে যে পুটিং কোশ্চেন্স ইনটু এ মিনিংফুল অর্ডার অ্যান্ড ফরম্যাট। তো কোশ্চেন আমরা যখন তৈরি করব, সুতরাং সেই কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমাকে তিনটে বিষয় মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ওপেন কোশ্চেন্স, কোশ্চেন ফ্লো এবং কোশ্চেন ভ্যারাইটি। অর্থাৎ ওপেন কোশ্চেন্সটা কি রকম? ওপেন কোশ্চেন শুড বি ইজি টু আনসার and not in any way threatening to the respondent. The first question is crucial because it is the respondent first exposure to the interview and save the tone of the nature of the task to be performed. সুতরাং যে কোনো প্রশ্নপত্রের প্রথম প্রশ্নটা আমি বারবার বলছিলাম যে ইজি টু মানে ইলাবোরেটেড বা ইলাবোরেটিভ বা এক্সপ্লানেটরি বা ডিফিকাল্ট সেকশনে আমাকে যেতে হবে। অর্থাৎ প্রশ্নের যে তার ভিতরে ঢোকা, তার রেসপন্স, যার কাছ থেকে আমি উত্তর পেতে চাইছি, সেই প্রশ্নের তাকে যখন প্রশ্ন করব, প্রথম প্রশ্ন এমন করা হবে না যে সে দ্বিতীয় প্রশ্ন করার আর সুযোগই আমাকে দেয়। একদম সে কিন্তু একদম তখন আমাকে তাড়িয়ে দেবে সেখান থেকে, বা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, বা সে কিন্তু এবারে ভুলভাল কোনো তথ্য দিতে শুরু করবে। সুতরাং এটা খুব ক্রুশিয়াল যে আমি কোশ্চেনের সাজানোটা কিরকম। সুতরাং আমাকে সেইভাবে করতে হবে। If they find the first question difficult to understand or beyond their knowledge and experience or embarrassing in some way, they are likely to break off immediately. যেটা আমি বললাম, if on the other hand they find the opening question easy and pleasant to answer, they are encouraged to continue. অর্থাৎ প্রথম প্রশ্ন যদি তার সহজ হয় এবং মনে হয় যে এটা খুবই রিল্যাক্টেন্ট এবং খুবই ফ্রি টু আনসার, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু মুভ করে নেক্সট এর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কোশ্চেন ফ্লো। Questions should flow in same kind of physiological order.
so that one leads easily and naturally to the next. কোয়েশ্চেন ফ্লোটা এমন হবে যাতে সে কিন্তু নেক্সট তাকে সুযোগ দেয় তাকে আবার যাওয়ার জন্য। Questions on one subject or one particular aspect of a subject should be grouped together. Respondents may feel it disconcerting to keep shifting from one topic to another, or to be asked to return to some subject they thought they gave their opinions about. সুতরাং এই বিষয়গুলো কিন্তু কোশ্চেন ফ্লোতে, অর্থাৎ কোশ্চেন যখন আমি পরপর যখন আমি ছুটছি এবং সে তার প্রত্যুত্তরে বলছে, সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবং কোশ্চেনের যে ভ্যারাইটি, অর্থাৎ কোশ্চেনের যে ধরন, সেই ধরনটাকে কিন্তু আমাকে লক্ষ্য রাখতেই হবে। রেসপন্ডেন্ট বিকেম বোর্ড কুইকলি, এটা আমাদের মাথায় রাখতেই হবে যে সে তাড়াতাড়ি কিন্তু মানে তার ধৈর্য হারাবে। রেস্টলেস when asked similar question or for half an hour or so, অর্থাৎ আধ ঘন্টা ধরে যদি আমি একই ধরনের প্রশ্ন নিয়ে যদি মানে জাগলারি করি তাহলে সে সেই প্রশ্নের ক্ষেত্রে বা সেই উত্তরের আদান প্রদানের ক্ষেত্রে সে কিন্তু আগ্রহী হতে ইচ্ছুক নাও হতে পারে। It usually improve responses. Therefore, to vary the respondents' tasks from time to time, and open-ended questions here and there, even if it is not analyzed, may prove much needed relief from a long series of questions to which respondents have to force to limit their replies to pre-coded categories. Question involving showing cards or pictures to respond can help vary the pace and increase interest. এক্ষেত্রে যদি আমরা কোনো আগে থেকে কোনো তৈরি করা কোনো ছবি বা কিছু বিষয় যদি আমরা তাকে দেখাই যে আচ্ছা এরকম ধরনের কিছু দেখেছেন বা এরকম ধরনের কিছু বিষয় নিয়ে কিছু বলতে পারেন, দেখুন তো এটাকে একটু দেখুন তো, তখন কিন্তু তারা ইন্টারেস্টেড হতে পারে। সুতরাং আমাকে কিন্তু আমাদের যে প্রশ্ন উত্তরটা সেটা কিন্তু যদি আমরা জয়ফুল করতে চাই এবং ইন্টারেস্টিং করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কিছু ভিজুয়ালস বা কিছু প্রি মেটেরিয়াল কিছু নিয়ে তাদেরকে কিন্তু আমরা ডেলিভার করতে পারি ফর গেটিং দেয়ার কুইক, দেয়ার আনবায়াসড or some true data, to get the true data. Next is check the length of questionnaire, অর্থাৎ প্রশ্নের যে লেন্থ হবে সেটা কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে জায়গাগুলোতে। মানে কিরকম যে এমন কোন প্রশ্ন করব না যেটার এত বড় প্রশ্ন করব না যে প্রশ্নটা বলতেই মানে সে মানে গুলিয়ে ফেলবে উত্তরটা তার কি হবে। মানে এত বড় মানে প্রশ্ন করব না, যেমন আমি শুরু করলাম যে আচ্ছা বলুন, আচ্ছা আমার এটা জানতে ইচ্ছে করছে যে আপনার বাড়ি এই ছিল ওই ছিল ওখানে ছিল ওখানে ছিল ওখানে ছিল, এখানে থাকলেও থাকতে পারে এটা থাকলেও থাকতে পারে, তাহলে আচ্ছা এইটা কি হলো এটা না হলো, তাহলে বলুন তো এটা কি। তো আদতে সে আমার উত্তরটা কি, অর্থাৎ আমার 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 যে আমি যে কি উত্তর পেতে চাইছি সেটাকে এমন ভাবে প্রশ্ন ছুড়ে তাকে এমন ভাবে আমি ডিস্টর্টেড করে দিলাম যে সে খুঁজেই পেলো না যে আমি কোন উত্তরটা আমি পেতে চাইছি। সুতরাং এই জায়গাগুলো কিন্তু মানে কোশ্চেনের লেন্থ কিন্তু আমাকে কিন্তু খুব মাথায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ড, এটা এই ক্ষেত্রেও কিন্তু ওয়ার্ডটাও কিন্তু আবার আসছে ঘুরে, যে ওয়ার্ড সিলেকশন অফ ওয়ার্ডটা কিন্তু আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে it is natural for a respondent to become increasingly indifferent to the questionnaire as it nears the end, because the impatient or fatigueness, যেটা আমরা অলসতা বা আমাদের অধৈর্য হয়ে যাওয়া, he may give careless answer to the later question. Those questions therefore that are of special importance should, if the possible, be included in the earlier part of the questionnaire. Potentially sensitive questions should be left to the end. অর্থাৎ আমি যদি কোনো সেনসিটিভ কোনো প্রশ্ন করতে চাই সেটা শেষে রাখার কথা উচিত, কারণ হচ্ছে কি যে টু অ্যাভয়েড রেসপন্ডেন্ট কাটিং অফ দ্য ইন্টারভিউ বিফোর ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ কালেক্টেড। সুতরাং আমার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আগেই যদি বলে দেয় আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে নারাজ, আমি আর কোনো প্রশ্নের উত্তর দেবো না, আপনি এখান থেকে চলে যান, তাহলে কিন্তু আমি কিন্তু আমার কিন্তু পুরো ইন্টারভিউ প্রসেসটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাবে এবং পুরোটাই একদম মানে একদম ফেলড হয়ে যাবে। তো সেটার ক্ষেত্রে আমাদের যদি কোনো ক্যাচি বা কোনো সেন্সিটিভ বা কিছু বিষয় থাকে সেগুলোকে আমাকে শেষের দিকে কিন্তু সাজাতে হবে। In developing the questionnaire, the researcher should pay particular attention to the presentation and layout of the interview from itself. The interview or task needs to be made as straightforward as possible.
এক্ষেত্রে এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। কোশ্চেন শুড বি ক্লিয়ারলি ওয়ার্ডেড অ্যান্ড রেসপন্স অপশন ক্লিয়ারলি আইডেন্টিফাইড। অর্থাৎ এমন প্রশ্ন করতে হবে যার উত্তরটা একদম সে পরিচ্ছন্নভাবে সে দিতে পারে। আর হচ্ছে কি যে প্রেসক্রাইব ডেফিনেশন অ্যান্ড প্রেসক্রাইব ডেফিনেশন prescribed definition and explanation should be provided. This ensure that the questions are handled consistently by all interviewers, and that during the interview the process of interviewer can answer or clarify respond queries. Ample writing space should be allowed to record open-ended answer and to cater for difference in handwriting between interviewers. সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। নেক্সট হচ্ছে যে প্রি টেস্ট অফ দ্য কোয়েশ্চেনিয়ার, যেটা আমি বলেছিলাম যে আমি যখন একটা প্রশ্ন তৈরি করতে যাব সেক্ষেত্রে আমাকে কিছু আগে থেকে কিছু প্রিপারেশন বা কিছু প্রিকশন, কিছু ইনস্ট্রাকশন আমার যে টিম যেটা নিয়ে আমি মুভ করছি সেটাকে কিছু বিষয় আমাদের কিন্তু হাতে রাখতে হবে। যেমন হচ্ছে কি যে the physical appearance of the questionnaire can be significant effect upon both the quantity and quality of the marketing data obtained. If it is marketing research, the quantity of the data is a function of the response rate. I will design the questionnaire can give an impression of a complexity, medium, or too big a time of commitment. The data quality can also be affected by the physical appearance of the questionnaire, with unnecessary confusing layouts making it more difficult for the interviewers or the respondent in case of self-completion questionnaire to complete this task accurately. সুতরাং আমাকে কিছু যদি আমি মানে ঠিকঠাক ভাবে প্রস্তুতি না নিয়ে যাই, আমি এই যে আজকে যেটুকু সামান্য আমার যে চর্চা হচ্ছে, যদি এগুলো যদি কিছু না জেনে একদম জিরো নলেজ নিয়ে যদি আমি রেসপন্ডেন্টের কাছে যাই, কিছু জানলামই না, কিভাবে কিছু পারলাম, রেডি হয়ে গেলাম না, বা কিছু আমি প্রশ্নগুলো কোনো রকম সায়েন্টিফিক কোনো বেস ছাড়াই, বা আমার যে সুপারভাইজার যার আন্ডারে আমি গবেষণা করছি তার সঙ্গে কোনো ডিসকাশন ছাড়াই, বা যদি তার সঙ্গে তিনি যে সমস্ত যোগসূত্র আমাদের কাছে স্থাপন করে দেবেন, মনে রাখতে হবে যে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সুপারভাইজার বা তাদের যে সমস্ত সিনিয়র প্রফেসর, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার তাদের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে কিন্তু একটা ডিজাইন করে দেবেন। আমাদের কাজ হচ্ছে সেই ডিজাইন অনুসারে আমাদের যে চিন্তা ভাবনা সেটাকে মেলানো, অ্যাসিমিলেট করা, তাকে কিন্তু ইন্টারসেপ্ট করানো, এবং সেই অনুসারে আমাদের কাজ করা, যাতে আমাদের যে অ্যাটেনিং যে আমাদের যে গোল আছে সেটাকে কিন্তু আমি যাতে অ্যাচিভ করতে পারি। এবং সেটার জন্য কি করতে হবে না, ইউজ অফ বুকলেটস, আমাকে কিছু বুকলেট নিতে হবে, সিম্পল কিছু ক্লিয়ার ফরম্যাট থাকতে হবে, ক্রিয়েটিভ ইউজ অফ স্পেস অ্যান্ড টাইপ ফেস থাকতে হবে, ইউজ অফ কালার কোডিং থাকতে হবে, ইন্টারভিউয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে। এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু কিছু বিষয় আমাকে কোডে কিছু লিখতে হবে, কারণ যখন একজন মানুষ তার উত্তর দেবে অত স্পিডে কিন্তু আমার কিন্তু রেসপন্ড, আপনারা হয়তো দেখবেন যে যখন যারা সাংবাদিক কথা নিয়ে পড়াশোনা করছেন বা সাংবাদিকতা করেন, তখন তারা কারোর একটা ওপিনিয়ন নেন, তাদের অত সহজ নয়। এখন তো অবশ্য মোবাইলের মাধ্যমে আমরা রেকর্ড করে নিচ্ছি, কিন্তু একটা সময় যখন আমরা সেরকম জায়গায় থাকতো না, সেক্ষেত্রে তাদেরকে একটা কাগজের মধ্যেই তারা কিন্তু এটা কোনো না কোনো কোডেতে তারা কিন্তু ফটাফট করে তারা পুরো সংবাদটাকে তারা লিপিবদ্ধ করতো। তো সেই ক্ষেত্রে তারা কিছু কোড বা কালার কোড বা কিছু ব্যবহার করে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের থাকতে হবে, এবং ইন্টারভিউয়ার যে ইনস্ট্রাকশন সেটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। In general it is best for a questionnaire to be short as possible. সুতরাং যে কোনো বিষয়ে আমার প্রশ্নের যে মানে সংখ্যা বা আমাদের সেটা ছোট করার দরকার আছে। A long questionnaire leads to a long interview, and this is open to the danger of a boredom of the part of the respondent, and it is poorly or hurried answer এটা করতে গেলে, তাড়াতাড়ি উত্তর দিতে গেলে উল্টো পাল্টা হবে বা হবে। আর in a rural situation an interview should not longer than 30 to 45 minutes, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর হচ্ছে কি যে ডেভেলপ দ্য ফাইনাল সার্ভে ফর্ম। এবার যখন আমি আমার ফর্মটাকে আমি জেনারেট করব এবং আমি রেডি টু মুভ টু দ্য রেসপন্ডেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিছু বিষয় আমাদেরকে রাখতে হবে মাথাতে, যে even after the researcher has proceed along the lines suggested, the draft questionnaire is a product evolved by the one or two minds only, until it has actually been used
in interviews and with respondents, it is impossible to say whether it is going to achieve the desired result. For this reason, it is necessary to pretest the question before it is used in a full-scale survey to identify any mistake that need to correcting. সুতরাং আমি যেটা আগে বলছিলাম যে যদি আমরা কোনো একটা কোশ্চেন তৈরি করি, সেটাকে কিছু অন্তত পক্ষে টেস্টিং পার্ট, যেমন আমি এমনি বলি একটা উদাহরণ দিয়ে, যে যখন আমাদের করোনার জন্য যখন আমাদের যে মেডিসিন বা আমাদের যে ইনজেকশন বা আমাদের যে করোনার যখন ওষুধ হচ্ছে, গোটা ওয়ার্ল্ড কিন্তু প্রস্তুত নয় যে এরকম ধরনের বিষয় আমাদের আসতে চলেছে। তো এইরকম অবস্থায় যখন আমরা হঠাৎ চলে এসেছে এবং আপনারা দেখেছেন যে হিউজ মানে নাম্বার অফ পিপল এফেক্টেড হচ্ছে, ডেথ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দরকার কি ছিল না, তাড়াতাড়ির মধ্যে আমার কিছু আমার দরকার পড়েছিল আমার কিছু ইনজেকশন বা কিছু ভ্যাকসিনেশনের দরকার পড়েছিল। এবং শুধু ভ্যাকসিনেশনটা করলেই হবে না, আমাকে দেখতে হবে যে সেটার অ্যাকুরেসি, সেটার মানে মোড অফ অপারেশন, সেটার অ্যাক্সেস করে দেওয়া এবং তার টেস্টিং, তার এক্সপেরিমেন্ট, তার সবকিছু যারা মেডিকেল টেকনোলজি যারা রয়েছেন তারা সবাই স্যার এটা জানেন। সুতরাং একটা মেডিসিনকে প্রথম আমরা যখন আমি জানি না, এটা নিয়ে খুব বেশি আমি আমার জানা নেই, তবু আমি যেটুকু জানি সেটুকু বলছি আর কি, যে একটা যখন মেডিসিন যখন মানে আমি এক্সপেরিমেন্ট করে নিচ্ছি, তখন আমাকে সেটা কিন্তু নন ম্যামালিয়ান মডেলে আমরা এক্সপেরিমেন্ট করতে চাই। আমি যদিও ভূগোলের আমি একটু একটু বলছি আর কি, এটা মনে হতে পারে ওটা যে যাদের অমেরুদণ্ডী প্রাণী, যাদের কোনো হার্ট সিদ্ধারা নেই, তাদের উপর প্রয়োগ করা হয়। যদি তারপরে হয়তো মাছে, তারপরে মাছ থেকে ইঁদুর, ইঁদুর থেকে বড় প্রাণী, তারপরে ছোট সংখ্যার মানুষ, তারপরে একটা গ্রুপ অফ পিপল, তারপরে সেটাকে স্প্রেড করা হয়। তো সুতরাং যখন আমি যখন আমার একটা এক্সপেরিমেন্টকে বা রেজাল্টকে যখন আমি ছড়াতে চাইছি, তো সেক্ষেত্রে আমার কিছু প্রথমে অল্প কিছু রেসপন্ডেন্ট আমার প্রথমে লাগে আমার পুরোটাকে সাকসেস করার জন্য। এবং সেই ছোট যে সংখ্যায় রেসপন্ডেন্ট যাদের আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি, যে বলো তো এই প্রশ্নগুলো উত্তর দাও তো, যদি দেখি যে সেই প্রশ্নের উত্তরটা তারা এই কটা মানুষ ঠিকঠাক ভাবে দিতে পারছে, এবং সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আমার সাকসেস রেটটা কিরকম জায়গায় হতে চাইছে, তারপরে আমি সেটাকে ছাড়বো। যদি দেখি যে আমি একটা প্রশ্ন, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 1000 লোকের কাছে আমার তথ্য লাগবে, কিন্তু আমি প্রথমে স্যাম্পল টেস্ট করলাম 10 জনের কাছে, 10 জনকে প্রশ্ন ছুড়ে দিলাম, 10 জন উত্তর দিলে, 10 জনের জায়গায় উত্তর দিলে প্রথমে 7 জন, 7 জনের উত্তরের মধ্যে আবার 3 জনের উত্তর অস্পষ্ট, 3 জনের উত্তর মানে সম্পূর্ণ নয়। তো সেক্ষেত্রে দেখলাম যে তাহলে আমাকে প্রশ্নগুলো অল্টার করতে হবে, এমন প্রশ্ন করতে হবে যাতে সারা উত্তরটা 10 জন উত্তর দেয় এবং ঠিকঠাক উত্তর দেয়। তাহলে সেক্ষেত্রে আমার প্রি টেস্টটা দরকার পড়ছে, এবং সেই প্রি টেস্টের উপর বিবেচনা করেই কিন্তু আমাকে ডেভেলপ দ্য ফাইনাল সার্ভে ফর্ম আমাকে রেডি করতে হবে। এবং সেক্ষেত্রে আমাকে কি কি করতে হবে, whether the questions as they worded will achieve the desired result, আমাকে ওয়ার্ডটা ঠিকঠাক করে যাতে আমার সঠিকভাবে আমি ফলাফলটা পেতে পারি, whether the questions have placed in the best order, ঠিকঠাক অর্ডারে করা হয়েছে কিনা, whether the questions are understood by all classes of respondent, সমস্ত শ্রেণীর জন্যই এই প্রশ্ন যাতে সহজবোধ্য হয়, whether additional or specifying questions are needed or whether some questions should be eliminated, কোন প্রশ্ন বাদ দেওয়া দরকার আছে না কোনো কোশ্চেন এক্সট্রা কিছু প্রশ্ন উত্তর ঢোকানো দরকার আছে বা লিস্টেড করা দরকার আছে, যাতে করে আমার তথ্যটা একটু সম্পূর্ণ হতে পারে, বা whether the instructions to interviewers are adequate, এইসব বিষয়গুলো কিন্তু আমার কিন্তু লাগে। তো ইন সামারি আমি যদি বলি যে তাহলে কি হচ্ছে না, অ্যাজ এ হোল, যে এ ওয়েল ডিজাইন কোয়েশ্চেনিয়ার ইজ এসেন্সিয়াল টু এ ভেরি সাকসেসফুল সার্ভে। আমার একটা ঠিকঠাক ভাবে যদি আমি গবেষণা নামাতে চাই, বা আমার যদি সঠিকভাবে রেজাল্ট পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু আমার যে ডিজাইন কোশ্চেন তৈরি করার যে ধরন, সেই কোশ্চেন তৈরি করার আমাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কারণ এখন কিন্তু ওই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা মানুষের সুরক্ষা বা মানুষের ব্যক্তি স্বাধীনতা, এইগুলো কিন্তু চলে এসছে। যদি আমি ভাবি যে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি বা আমাদের আফ্রিকার ট্রাইবাল রিজিয়ন বা ইন্ডিয়ার ট্রাইবাল রিজিয়ন বা যদি বাংলাদেশের ট্রাইবাল রিজিয়ন, সমস্ত ট্রাইবাল রিজিয়নদের ক্ষেত্রে আমার একটা তথ্য দরকার পড়ছে যে সেখানে তাদের উন্নতির জন্য আমাদের কিছু স্কিম ডেভেলপ করতে হবে যাতে তাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে পারে। তো সেই হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য
আমাদের যদি মনে হয় যে আমাদের তাদের সবকিছু জানার অধিকার আছে বা জানার আছে, না সেটা আমরা পারি না। কারণ যদি তারা মনে করে যে আমরা আমাদের স্বাধীনতায় আমরা নিজেদের জীবন জীবিকা চেঞ্জ করতে চাই না, তাহলে কিন্তু আমরা সেটা পারি না। কোনো ধরনের এখন কিন্তু এটা কিন্তু রাইটে চলে এসেছে যে তাদের মনে হচ্ছে যে তাদের ইন্ডিজেনাস যে সমস্ত ট্র্যাডিশন রয়েছে, তারা যে সমস্ত নাচে, তারা যে পোশাক পরে বা তারা যে ফুড কালচারে রয়েছে, সেটা তারা চেঞ্জ করতে চায় না তাদের। এবং এবং সেটা সত্যি কথা বলতে কি যে বলা হয় যে বোনেরা বনের সুন্দর, শিশুরা মাতৃগুরুরে, যেমন ভাবে আমি যদি সাজাই ভাবে, তো সুতরাং যারা যেখানে রয়েছে সেইটা নিয়েই সন্তুষ্ট। সুতরাং আমার আগ বাড়িয়ে সেটা যাওয়া দরকার নাই। আমরা জাস্ট একটা ট্রাই নিতে পারি, বা মনে হচ্ছে আমরা সোসাইটি সার্ভে করতে পারি, বা কালচারাল সার্ভে করতে পারি, বা এডুকেশন সার্ভে করতে পারি, বা যা কিছু হেলথ সার্ভে করতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু সেটা করতে গেলে আমাকে জাস্টিফাই করতে হবে যে তারা কি আদৌ ইচ্ছুক, বা বা যদি ইচ্ছুক না হয় তাহলে সেক্ষেত্রে আমার মেথডটা কি হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সিস্টিং যে সমস্ত লিটারেচার রয়েছে, যারা বিদগ্ধ, যারা পণ্ডিত মানুষ রয়েছেন, বা গবেষক রয়েছেন, বা যারা সমস্ত অধ্যাপক রয়েছেন, তাদের যে সমস্ত লিটারেচার গুলো সেটাকে আমাকে রিভিউ করতে হবে। তাদের সুপরামর্শে আমাকে সেই জায়গায় যেতে হবে, সেখানে নতুন আমাদেরকে কোশ্চেনে রেডি করতে হবে, এবং সেভাবে আমাকে কিন্তু থিওরি বিল্ড করতে হবে। সুতরাং however the researcher must develop his or her own institution with respect to what constitute good design, since there is no theory of questionnaires to গাইড হিম অর হার। সুতরাং এক্ষেত্রে ইনস্টিটিউশন অনুসারে ভ্যারি করে, এখানে কোনো ব্যাপার স্যাপার নেই, এখানে কোনো এমন থাম রুল নাই যে কোশ্চেনটা এইভাবেই এই জায়গাতে এইভাবেই তৈরি করতে হয়। সুতরাং অবস্থা বা পরিস্থিতি বুঝে তোমার কোশ্চেনের ধরনটা কিন্তু হতে হবে। A good questionnaire, third is, a good questionnaire is one which helps directly achieve the research objective, provide complete and accurate information, is easy for both interviewers and respondent to complete, is so designed as to make sound analysis and interpretation possible, and is brief. সুতরাং আমাকে আমার কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য অনুসারে আমাকে প্রশ্ন তৈরি করতে হবে, এবং সেই উদ্দেশ্য বহির্ভূত কোনো বিষয় যেটা আমি ভাবছি যে যে কোনো অর্থে যেন লেন্দি না হয়, এবং একদম অ্যাকুরেট হবে, যাতে করে ইন্টারভিউয়াররা স্বাচ্ছন্দ্য বোধ করে সেইটুকু উত্তর, এবং উত্তর দিলেই সেটা, এবং কোশ্চেনের যে ধরন সেটাও তাই হবে, যেটা আমার এতক্ষণ ধরে বলা হচ্ছে। And lastly, there are at least 9 distinct steps, এটা যেটা বলা হচ্ছিল, decide on the information required, define যেগুলো বলা হচ্ছিল, select the method of reaching the respondent, determine the question content, what content, these are the and develop the final questionnaire। এই যে 9টা স্টেপ, এই 9টা স্টেপ মোটামুটি ভাবে ফলো করলে মোটামুটি আমাদের কোশ্চেনের যে ধরন সেটা দাঁড়িয়ে যায়। তো আমরা যে জায়গাটায় রইলাম, যে আমরা যদি ফার্দার কিছু স্টাডি করতে চাই এই কোশ্চেনের রেডি করার জন্য, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের যে সমস্ত অনলাইন এবং অফলাইন যে সমস্ত স্টাডি মেটেরিয়াল বা যেগুলো রয়েছে, সেগুলো আমরা গো থ্রু করতে পারি, বা আমরা সেটা অধ্যয়ন করতে পারি, যাতে করে আমরা আরো আরো সম্পর্কে জানতে পারবো। আলটিমেট তোমাদের এলাকা, রিজিয়ন অ্যাসপেক্ট খুব খুব ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন তৈরি করতে গেলে যে আমি কোন অঞ্চলে গবেষণা করতে যাচ্ছি, এবং সেই অঞ্চলের অধিবাসীদের জীবন জীবিকা, বা সেখানকার প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক পরিবেশ, বা তাদের যে নেচার, তাদের রিলিফ, তাদের ভূমি, তাদের মাটি, জল, সবকিছু, এবং পরিশেষে গাইডের যে সমস্ত অভিজ্ঞতা, বা আমাদের সুপারভাইজার স্যারের যে অভিজ্ঞতা, তাদের যে টেকনিক তারা যে করেন, সেই সমস্ত তাদের পরিচর্যার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের প্রশ্ন তৈরি করতে পারি, যাতে করে সেই প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা আমাদের যে চাহিদা রয়েছে, সেটা কিন্তু আমরা সহজেই সে জায়গায় যেতে পারি। তো এটাই ছিল আমার আজকে এইটুকু বিষয়। থ্যাংক ইউ অল ফর হিয়ারিং মি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা অ্যাকচুয়ালি আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ যে আপনি এতটা সময় ধরে এত ডিটেল ভাবে এত সুন্দর একটি ক্লাস নিয়েছেন কোশ্চেনিয়ারের উপরে। তো আমি আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট কথা বলছি যে আজকের সেশনের জন্য আমাদের এই মুহূর্তে আমরা একটু কিউএনএ সেশন রাখতে পারছি না, কারণ আমাদের অলরেডি আমরা 10টার বেশি বেজে গেছে। তো আমরা আজকের সেশনটি হচ্ছে কোশ্চেনিয়ার মানে কিউএনএ পর্ব ছাড়াই আমরা শেষ করব। তো আবারও আমরা ফিরে যাই যে আজকে আমাদের সাথে এই পুরো সেশন জুড়ে যুক্ত ছিলেন প্রফেসর
Dr. Abhisek Saha, Assistant Professor and Head, Department of Geology, Bankura University, এবং একই সাথে তিনি নোডাল কোঅর্ডিনেটর হিসেবে যুক্ত আছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, ইসরো। আপনারা সবাই জানেন ইসরো হচ্ছে একটি স্বনামধন্য মহাকাশ গবেষণা সংস্থা, যেখানে আমাদের আজকের সম্মানিত ট্রেনার প্রফেসর ডক্টর অভিষেক সাহা ওইখানে কর্মরত আছেন। তো স্যারকে আবারও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের পক্ষ থেকে অসংখ্য 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 কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে আজকের এই দিনে যে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই জ্ঞানের বিনিময়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং বাংলাদেশ গবেষণা সংসদের মাধ্যমে, এটি অ্যাকচুয়ালি আসলে অন্যরকম একটি ব্যাপার, এবং এটার জন্য অবশ্যই আমরা আহ, দুই দুই দেশেরই যারা এটার সাথে যুক্ত আছেন সবার কাছেই আমরা কৃতজ্ঞ। এটার মাধ্যমে বেসিকলি যারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন, যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, যেসব প্রশিক্ষণার্থী এখানে আছেন আমাদের সাথে, আপনারা না থাকলে অবশ্যই এত বড় সেশন আমরা এতক্ষণ ধরে হচ্ছে পরিচালনা করতে পারতাম না। অবশ্যই আপনাদেরকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং বাংলাদেশ গবেষণা সংসদের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে আবারও আমাদের আজকের ট্রেনার স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের পর্ব শেষ করছি। স্যারের কাছ থেকে আমরা স্যারের যদি কোনো ক্লোজিং নোট থাকে আমরা একটু জেনে নেব। হ্যাঁ, যদি আমি দু একজন, মানে আমি প্রশ্ন চাইছি না, আমি বলতে চাইছি যে আমাদের কোশ্চেন তৈরি করতে গেলে আমাদের যেটুকু ভাবতে হয় যেটা হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ কোন জায়গায় আমি যাচ্ছি আর কি, বা কোন কোন ডিপার্টমেন্ট ভিজিট করছি, বা আমার যে সমস্ত তথ্য লাগবে আর কি, সেই তথ্যগুলো কিরকম হতে পারে। তো বেসিক্যালি যেটা থাম রুল আর কি, অ্যাজ এ মেথোডোলজির ব্যাপার থাকে আর কি, কিন্তু যেটা জানতে হবে যে যেন লেন্দি কোশ্চেন না হয়, একদম বড় কোশ্চেন না হয়, একদম প্রিসাইজ কোশ্চেন হবে, কোশ্চেনের সংখ্যা কম হবে, এবং আমার একদম টার্গেট, আমি যেটা অবজেক্টিভ দাঁড় করিয়েছি আমার রিসার্চ পেপারে, সেই অবজেক্টিভটাকে যেন গ্লোরিফাই করে, আর কিছু নেই। আর দু একজনের তুই জানতে চাইবো যে আহ, আহ, দু একজনের কাছে জানতে চাইবো আর কি, যে মানে যে তাদের তাদের কেমন লেগেছে আর কি, মানে প্রশ্ন লাগবে না, যদি কোনো জায়গায় যদি লুপ হোল থাকে আমার তরফ জি, থেকে, তাহলে আমি নেক্সট অবশ্যই সবসময় আমি আমি চাইবো যে আমাদের প্রশ্ন, জি জি জি, ধন্যবাদ স্যার। আমি আমাদের এইখানে যারা পার্টিসিপেন্ট আছেন আপনাদের মধ্যে থেকে অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে এমডি বিদ্যুৎ আছেন, মোহাম্মদ বিদ্যুৎ, আপনাকে ক্লাস সম্পর্কে একটু মতামত জানার জন্য অনুরোধ করছি। আর যদি সজীব খান থেকে থাকেন, আপনিও হচ্ছে আপনার মতামত জানাতে পারেন। দয়া করে প্লিজ একটু আপনারা আজকের এই সেশন নিয়ে আপনাদের মতামতটি জানাবেন, অথবা অন্য কেউ যদি চান আপনারা প্লিজ হচ্ছে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। ইওর ফ্লোর ইজ ওপেন। জি স্যার। নমস্কার আমি স্যার। প্রথমে বিদ্যুৎ একজন ভাই একজন করে আসি, প্রথমে সজীব খান প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আমাকে একটি সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো যে রবিন ভাইকে যে আজকের যে আয়োজনটা করেছে, এর জন্য বিশেষ করে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের যে সেশনটা এত ভালো লেগেছে। আসলে মানে এতটা হিউজ পরিমাণ যে একটা জ্ঞানের ভান্ডার স্যারের কাছে আছে, সেটা আসলে স্যারের এই লেকচারের মধ্যে আমরা জানতে পারলাম। আর সবচেয়ে ভালো লেগেছে মানে সার্ভেটা যেভাবে মানে করতে হয় সেই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আই এম প্রাউড অফ ইউ স্যার। থ্যাংক ইউ। জি বিদ্যুৎ, আপনি একটু বলতে পারেন এখন। হ্যাঁ, নমস্কার স্যার, আশা করি আপনি ভালো আছেন। আপনার ক্লাসটি খুবই ভালো লেগেছে আমাদের কাছে ভালো আছি, আপনারা সবাই এবং ভালো আমার আছেন? কাছে বিশেষ করে। জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমি একজন বিজনেসের স্টুডেন্ট। আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে স্যার আমার বিজনেস স্টুডেন্ট হিসেবে আমি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নিয়ে কাজ করতে চাই। তাদের হুম, কাজের পরিবেশ, মানে তাদের কাজের পরিবেশটা নিয়ে আমি কাজ করতে চাই। এখানে আমি কিভাবে আমার প্রশ্নটা তৈরি করতে পারি? দেখো, ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে বিজনেস অর্গানাইজেশন নিয়ে যদি কাজ করতে চাই, তো সেক্ষেত্রে এক হচ্ছে যে
প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আমাদের দেশেরই প্রত্যেকটা দেশেরই এমন এমন কিছু সম্পদ রয়েছে যারা বা মানুষজন রয়েছে যারা অলরেডি সেটার সঙ্গে যুক্ত রয়েছে, বা কাজের ক্ষেত্রে হোক বা ডাইরেক্ট এটা করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে না, সেই সমস্ত মানুষদেরকে আমাদেরকে টাচে নিতে হবে। এটা একটা স্ট্র্যাটেজি যে সেই সমস্ত আমাদের আমরা এখন যেটা হয়ে যাচ্ছে যে দিনকে দিন আমরা নিজেদেরকে না মানে সংকুচিত করে নিচ্ছি। আমরা ক্রাইসিসে যাচ্ছি যে আমার তার কাছে গেলে সে আমাকে সাহায্য করবে কি করবে না, কিন্তু আমরা আলটিমেট তাকে বলিই না। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু তার কাছে যেতে হবে বা তাকে মেল করতে হবে, বারংবার করতে হবে, হ্যামারিং করতে হবে, যাতে করে কি হয় না তারা তারা মানে এটা করে আর কি যে তারা স্ট্র্যাটেজি বলে দেবে যে এইখান থেকে তথ্য পেতে গেলে তোমাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে, বা এই ধরনের অর্গানাইজেশন, এটা তো যেকোনো এখন তো লেবার অর্গানাইজেশন এখন তো রয়েইছে, তো সেখানেতে আমরা কি কি ধরনের ডাটা আমরা লিমিটেডলি প্রোভাইড করতে পারি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে যে তথ্য পেলাম না, ছেলে সেই তথ্য পেলাম নাটাকে হ্যাঁ করতে গেলে আমাকে কি কি জায়গায় আমাকে যেতে হতে পারে সেটাও তার কাছ থেকে জেনে নেওয়া আর কি। তো সেই জায়গায় বা একটা এখন তো সমস্ত জায়গায় এখন তো ইয়ে রয়েছে আর কি, মানে গুগল ফর্মের মাধ্যমে স্প্রেড করা আর কি। তো গুগল ফর্মের মাধ্যমে একদম স্টিপুলেটেড মানে 8 থেকে 10টা প্রশ্ন তৈরি করা, 8 থেকে 10টা প্রশ্ন করে মানে সেগুলোকে মানে জাস্ট ডিসিমিনেট করে দেওয়া বিভিন্ন দেশে, যেখান থেকে করতে হবে কি যে বিভিন্ন দেশের যে লেবার পলিটিক্স বা লেবার মরফোলজি বা লেবার ডায়নামিক্স যেগুলো রয়েছে সেইগুলো তুমি তথ্য পেতে পারো, এবং সেই তথ্যটাকে এবং যেটা তুমি অর্গানাইজেশন থেকে যেটুকু পেছো, হয়তো বেশি পাবে না, হয়তো 20% 30% পেলে সেইটা করা। এইটুকু করে আর একটা মাত্র প্রতিষ্ঠান নয়, সেখানে আমাকে 2-3টে প্রতিষ্ঠান ভাবতে হবে, লিঙ্কেজ প্রতিষ্ঠান, যেখানে তুমি তোমার ডাটা থ্রো মানে পাওয়ার জন্য তুমি পে করতে পারো আর কি। ধন্যবাদ বিদ্যুৎকে। আমরা একটু আজকের ধন্যবাদ। ক্লাস নিয়ে শুনবো, যে আজকের ক্লাসটা নিয়ে হচ্ছে আপনাদের মতামতটা একটু জানতে চাচ্ছিলাম। আমরা ইতিমধ্যে 2জন ছেলে শিক্ষার্থীর কাছ থেকে জানতে পেরেছি, আমরা এখন একটু আমাদের ফিমেল স্টুডেন্টের কাছে যেতে চাচ্ছি। আমি দেখলাম যে মারজাহান আক্তার হচ্ছে কিছু বলছিলেন যে হচ্ছে আজকের ক্লাসটি খুবই সুন্দর হয়েছে। আপনি যদি হচ্ছে আপনার ডিটেল মতামতটি হচ্ছে যদি আপনি অডিওতে এসে বলতে চান, না আপনাকে আমরা ওয়েলকাম করছি। তারপর যদি অন্য কেউ বলতে চান, আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তানভুয়েনা জাহারার মিমকে দেখতে পাচ্ছি। আপনি যদি ক্লাস নিয়ে কোনো কিছু বলতে চান প্লিজ বলতে পারেন। অথবা এখানে আনুষ্কা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে থেকে কেউ একজন প্লিজ একটু আপনাদের কথা আজকের ক্লাস নিয়ে একটু আমাদেরকে জানান। সো আশা করছি যে আই হোপ যে এখানে কি সবাই একটু মানে চুপ হয়ে আছেন। সমস্যা নেই, মনে হয় যে আমি খুব আগে আজকে ক্লাসটি সমাপ্ত করে দেওয়ার জন্য হয়তো বা এই অবস্থা। আহ আহ, আচ্ছা, এখানে পিসি থেকে ক্লাস করছি বললে শোনা যাবে না। আচ্ছা, উনি হচ্ছে স্যার জানিয়েছিলেন যে আপনার ক্লাস ওনার খুবই ভালো লেগেছে, উনি কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন। মারজাহান আক্তার ওনার নাম। সো উনি কথা বলতে পারছেন না দেখে উনি আমাদেরকে লিখে জানিয়েছিলেন যে আপনার ক্লাসটি ওনার খুবই ভালো লেগেছে এবং সব বিষয়ে উনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন, সেটা আমাদেরকে লিখে উনি জানিয়েছেন। আহ তো স্যার আবারও আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সবাইকে। আমরা ভবিষ্যতে যাতে একসাথে আরো অনেক বেশি এই ধরনের কাজে আমরা যুক্ত থাকতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং বাংলাদেশ গবেষণা সংসদের মাধ্যমে আমরা সেই প্রচেষ্টায় সবসময় করে যাব, এবং আপনাদের মতো গুণী মানুষদের সংস্পর্শে এসে আমরা আমাদের আত্মোন্নয়ন যেভাবে সম্ভব সেটা আমরা করার চেষ্টা করব, যতটুকু করা সম্ভব। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া আরেকটি কথা ছিল যে
ওই নোটিশটার বিষয়টা প্রথম যেভাবে বলেছিলেন আসলে অনেকটা নেটওয়ার্কের স্লো কারণে বোঝা ওকে, যায়নি। ফাইন এখন ফাইন। যদি আমি হচ্ছে নোটিশটা হচ্ছে আপনাদেরকে এখনই আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত করে দিচ্ছি, আপনারা ওইখান থেকে হচ্ছে সেটি দেখে নিতে পারবেন। ওটা কোনো প্রবলেম না। সো আমি এখানে আর আজকের সেশনটি লম্বা না করেই আমরা সেশনটি এখানেই শেষ করি। সবাইকে আবারও ধন্যবাদ।